ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই চ্যাপ্টার এমসিকিউ গুলো ডিটেলসে আলোচনা করে নেব। তাহলে প্রথমেই আমরা দেখে নিই আগের কয়েক বছর কিরকম কোশ্চেন এসছে এই চ্যাপ্টার থেকে। প্রত্যেক বছরের যদি দেখা হয় তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে মিনিমাম একটা বা দুটো কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসছে। 2023 সালে ক্যাটাগরি 1-এ দুটো কোশ্চেন এসছে, 2022-এ একটা কোশ্চেন এসছে। বাকি বছরগুলোতে যদি দেখি তাহলে এই যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই প্ল্যান্ট রিপ্রোডাকশনের এই চ্যাপ্টারটা কিন্তু মার্কস ওয়েটেজটা অনেক বেশি। তাহলে আমরা প্রথমেই আলোচনা করে নেব ক্যাটাগরি 1-এর কোশ্চেন গুলো। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে দেখে নি যে গেইটেনোগ্যামির ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি প্রযোজ্য বা কোন প্রক্রিয়াটি ঘটে। গেইটেনোগ্যামির ক্ষেত্রে কি হয়, তাহলে আমাদের এখানে জানতে হবে যে বিভিন্ন ধরনের যে আমাদের মিডিয়াম গুলো আছে পরাগযোগের ক্ষেত্রে। তাহলে আমরা যদি পলিনেশন কে ভাগ করা হয় তাহলে পলিনেশনের ক্ষেত্রে মেইনলি দুটো ধরনের দেখা যায়, একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে কি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। তাহলে একটা উদ্ভিদের ফুলের মধ্যে যখন গর্ভকেশর চক্র এবং পুংকেশর চক্র দুটোই একই সাথে একটা ফুলের মধ্যে বর্তমান থাকছে, তখন কি হচ্ছে সেই ফুলটার মধ্যে থেকেই কি হচ্ছে নিজস্ব ওই ফুলটার মধ্যেই কি হবে যে পরাগযোগ সম্পন্ন হচ্ছে। তাহলে তখন সেটাকে বলা হবে কি সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। তাহলে সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ হতে হলে সেই ফুলটাকে কি হতে হবে, যে ফুলটার কথা আমরা বলছি, ধরলাম এটা একটা ফুল, তাহলে সেই ফুলটার মধ্যে কি থাকবে, এখানেই আমাদের পুংকেশর চক্র বর্তমান থাকবে এবং গর্ভকেশর চক্র বর্তমান থাকবে। তাহলে সেখান থেকে কি হবে, এই যে পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে এবং সেখান থেকে পলিনেশনের পরাগযোগ সম্পন্ন হওয়ার পরে কি হবে, নিষেক সম্পাদিত হবে। তাহলে এই ধরনের যে প্ল্যান্ট গুলো আছে যাদের ক্ষেত্রে একটা ফুলের মধ্যেই যে ফিমেল স্ট্রাকচার এবং মেল স্ট্রাকচার দুটোই একই সাথে বর্তমান থাকছে, তাদেরকে বলা হবে কি, সেই সমস্ত ফুলগুলোর ক্ষেত্রে কি হবে, স্বপরাগযোগ সম্পন্ন হবে। তাহলে এই ধরনের ফুলগুলোকে কি বলা হচ্ছে আমাদের, যে বাইসেক্সুয়াল হতে হবে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে এই যে সেলফ পলিনেশনের আরেকটা নাম আমাদের কি মনে রাখতে হবে, এটাকেই বলা হচ্ছে অটোগ্যামি। অটোগ্যামি কেন বলা হচ্ছে, যেহেতু যে কোনো এটার ক্ষেত্রে কি হচ্ছে, কোনো বাহকের দরকার হয় না, কোনো মিডিয়ামের দরকার হয় না, ডিরেক্টলি ওই ফুলটার মধ্যেই হচ্ছে কি গর্ভমুণ্ডে স্থানান্তর হয়ে যাচ্ছে পরাগধানী থেকে পরাগ রেণু এবং পরাগযোগ সম্পন্ন হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অটোগ্যামি। বা এই যে সেলফ পলিনেশনের আরেকটা টাইপ হয়ে যাবে কি, যেটাকে বলা হচ্ছে ক্লেস্টোগ্যামি। তাহলে এখানে কি হবে, যে ওই ফুলটার মধ্যে বদ্ধ অবস্থাতে থাকছে, যেখানে এই যে গর্ভকেশর চক্র এবং পুংকেশর চক্র দুটো একই সাথে বদ্ধ অবস্থায় থাকছে এবং ওখান থেকেই হবে কি, যে অটোগ্যামির মতো সেম এখানে কি হবে, নিজের থেকে হচ্ছে এই যে সেম পলিনেশনের মাধ্যমে স্বপরাগযোগের মাধ্যমে সম্পন্ন হবে। তাহলে এই ক্লেস্টোগ্যামির কোন কোন প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, যে পি জাতীয় যেগুলো নাট পিনাটস এই সমস্ত যে প্ল্যান্ট গুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ক্লেস্টোগ্যামি দেখা যায়। নেক্সট আরেকটা টাইপ আমরা বললাম কি, যেটা হচ্ছে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। তাহলে এক্ষেত্রে সবসময় কি হবে, কোনো একটা মিডিয়াম প্রয়োজন বা একটা বাহকের প্রয়োজন যার মাধ্যমে পলিনেশন ঘটবে। তাহলে এই ইতর পরাগযোগের ক্ষেত্রে মেন দুটো টাইপস, একটা হয়ে যাবে কি গেইটেনোগ্যামি, আরেকটা হয়ে যাবে কি জেনোগ্যামি। জেনোগ্যামি তাহলে এই যে গেইটেনোগ্যামি যেটা আমাদের কোশ্চেনে দিয়েছে, তাহলে এক্ষেত্রে কি ইতর পরাগযোগ মানে বুঝতে পারছি যে আমরা একটা ফুলের মধ্যে হবে না সেটা। তাহলে গেইটেনোগ্যামির ক্ষেত্রে কি হবে, যে প্ল্যান্টটা একটাই আছে, সেই প্ল্যান্টটা ধরলাম এখানে একটা ফ্লাওয়ার আছে, এখানে একটা ফ্লাওয়ার আছে, তাহলে দেখা গেল কি যে এই প্ল্যান্টটার মধ্যে কি আছে, এটা মেল, মানে এখানে পুংকেশর চক্র বর্তমান আছে, আর এই ফুলটার মধ্যে কি আছে, গর্ভকেশর চক্র বর্তমান আছে। তাহলে তখন কি হবে, এখান থেকে পরাগধানীর যে পরাগ রেণুটা কোথায় ট্রান্সফার হচ্ছে, এই ফুলটার গর্ভমুণ্ডে ট্রান্সফার হবে এবং পলিনেশন হচ্ছে, সেই ধরনের যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি গেইটেনোগ্যামি। তাহলে এক্ষেত্রে কি হবে, প্ল্যান্টার ক্ষেত্রে যে ফ্লাওয়ারটা কি, ফ্লাওয়ারটার মধ্যে যে কোনো একটা লিঙ্গ আছে, হয় স্ত্রীলিঙ্গ বা সেটা হচ্ছে কি পুরুষ লিঙ্গ। যেহেতু এখানে ধরলাম এই প্ল্যান্টার মধ্যে এই যে ফ্লাওয়ারটার মধ্যে শুধু যদি গর্ভকেশর চক্র বর্তমান থাকে, তাহলে সেখানে এই যে এই প্ল্যান্ট এই ফ্লাওয়ারটার ক্ষেত্রে কি ছিল, যে গর্ভকেশর এবং পুংকেশর চক্র একটা ফুলেই ছিল, তাহলে সেগুলোকে তখন আমরা কি বলছিলাম, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে কিন্তু এই যে ফুলটার ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটা গর্ভকেশর চক্র শুধুমাত্র বর্তমান আছে, তাহলে এই ধরনের ফ্লাওয়ার গুলোকে কি বলা হয়, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার।
আর প্ল্যান্টটাকে কি বলা হবে, যে প্ল্যান্টের মধ্যে একটাই উদ্ভিদের মধ্যে যদি দুটো ভিন্ন ভিন্ন ফুলে যে দুটো ভিন্ন লিঙ্গের ফুল বর্তমান থাকছে একই সাথে একটা উদ্ভিদে, সেই উদ্ভিদগুলোকে কি বলা হচ্ছে, সহবাসী উদ্ভিদ বা কি বলা হয়, মোনোএসিয়াস প্ল্যান্ট। তাহলে এই ধরনের, তাহলে এক্ষেত্রে গেইটেনোগামি হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু বাহকের প্রয়োজন, ক্রস পলিনেশন মানে সেখানে কি হবে, সবসময় বাহকের প্রয়োজন। তাহলে একটা প্ল্যান্টের মধ্যেও হলে, একটা প্ল্যান্টের মধ্যে অসংখ্য ফুল আছে, তাহলে একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন পলিনেশন করতে হচ্ছে, তাহলে সেখানেও কিন্তু আমাদের কি দরকার, বাহকের প্রয়োজন। তাহলে গেইটেনোগামি হলো। আর জেনোগামি কাকে বলা হচ্ছে, যখন দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে হচ্ছে কিন্তু প্রজাতিটা সেম। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রজাতিটা সেম মানে কি, একটা পেঁপে গাছ আরেকটা পেঁপে গাছ, তাহলে এটা একটা পেঁপে গাছ যেখানে শুধুমাত্র কি আছে, পুরুষ ফুলটা প্রেজেন্ট আছে। আরেকটা পেঁপে গাছ যেখানে কি আছে, যে ফিমেল ফ্লাওয়ারটা আছে, মানে কি এখানের মধ্যে আমাদের গর্ভকেশর চক্র আছে, এখানের মধ্যে পুংকেশর চক্র বর্তমান আছে। তাহলে এই ধরনের যে প্ল্যান্ট গুলো, তাহলে প্রজাতিটা সেম, দুটোকে কি হতে হবে, পেঁপে গাছ হতে হবে। যে একটা পেঁপে গাছ একটা জবা গাছ এরকম হলে হবে না, তাহলে দুটো একই প্রজাতির ভিন্ন উদ্ভিদের মধ্যে যে একটা হচ্ছে কি পুরুষ ফুল বর্তমান আছে, একটাতে স্ত্রী ফুল আছে, সেই ধরনের এই ধরনের যে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে যে পলিনেশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি জেনোগ্যামি। তাহলে এই ধরনের প্ল্যান্ট গুলোকে কি বলা হচ্ছে, ভিন্নবাসী উদ্ভিদ, বা সেটাকে বলা হবে কি ডায়োএসিয়াস। ডায়োএসিয়াস। তাহলে এটা হচ্ছে কি সহবাসী উদ্ভিদ মোনোএসিয়াস বলা হয়, আর ভিন্নবাসী হলে সেটাকে কি বলা হচ্ছে, ডায়োএসিয়াস প্ল্যান্ট। তাহলে এক্ষেত্রেও ফ্লাওয়ার গুলো কি হবে, ইউনিসেক্সুয়াল হচ্ছে। তাহলে শুধুমাত্র বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলে, তাহলে ফ্লাওয়ারটা যদি বাইসেক্সুয়াল হয় তাহলে সবসময় কি হবে, অটোগ্যামি হবে বা ক্লেস্টোগ্যামি হবে। তাহলে অপশনে এরকম দিয়ে দিতে পারে যে, অনেকগুলো অপশন দিয়ে দিল, কোথায় বললো যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে কোন কোনগুলো হবে। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে সবসময় কি হবে, অটোগ্যামি বা ক্লেস্টোগ্যামি। এই যে পুরোটা কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে। তাহলে এই যে প্রথম কোশ্চেনটা কি বলেছে যে গেইটেনোগ্যামির ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি ঘটে, গেইটেনোগ্যামির ক্ষেত্রে সবসময় কি হচ্ছে, যে একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই উদ্ভিদেরই অন্য ফুলকে নিষিক্ত করছে। তাহলে অপশন এটাই কারেক্ট হবে। এখানে কি বলেছে যে একটি ফুলের পরাগরেণু ওই ফুলেরই ডিম্বাণুকে নিষিক্ত করে, তার মানে কি এটা অটোগ্যামি বা ক্লেস্টোগ্যামি, বা কি হবে, ক্লেস্টোগ্যামি, দুটোই হতে পারে। নেক্সট কি বলেছে যে একটি উদ্ভিদের পরাগরেণু একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলকে নিষিক্ত করছে, তার মানে কি এটা জেনোগ্যামি বলছে। নেক্সট কি বলেছে যে একটি উদ্ভিদের পরাগরেণু ভিন্ন প্রজাতির উদ্ভিদের ফুলকে নিষিক্ত করে, তাহলে তাকে বলা হয় অ্যালোগ্যামি। তাহলে এইগুলোকে বলা হচ্ছিল, এই যে টাইপস গুলো আমরা পড়লাম, তাহলে একই প্রজাতির মধ্যে যখন পলিনেশন হয় তখন তাকে বলা হয় হোমোগ্যামি, আর যখন ভিন্ন প্রজাতির মধ্যে যদি পলিনেশন হয় তাহলে তাকে বলে অ্যালোগ্যামি। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই যে পতঙ্গ বাহিত ইতর পরাগ মিলনের নাম। তাহলে যে ক্রস পলিনেশনের ক্ষেত্রে বললাম আমরা কি সবসময় কি হবে, একটা বাহক বা একটা মিডিয়ামের প্রয়োজন হয়। তাহলে সেই রকম মিডিয়াম হিসেবে বা বাহক হিসেবে কাজ করে কি পতঙ্গ হতে পারে, সেটা হতে পারে বার্ড হতে পারে, বা বিভিন্ন যে আমাদের বায়ু বা জলের মাধ্যমেও কিন্তু পরাগযোগ সম্পন্ন হতে পারে। তাহলে এখানে পতঙ্গের দ্বারা যদি এই যে পলিনেশন সম্পন্ন হয় তখন তাকে কি বলা হবে, এন্টেমোফিলি বলা হয়। তাহলে পরাগযোগ সম্পন্ন হচ্ছে এক্ষেত্রে কি হবে, এটা ধরলাম একটা আমাদের যে পুংকেশর চক্র। তাহলে পুংকেশর চক্রের দুটো পার্ট আমরা জানি, এটা হয়ে যাচ্ছে কি পরাগধানী, আর এটা হচ্ছে যে দণ্ড আকৃতির ফিলামেন্ট বলা হচ্ছে। তাহলে পরাগধানীর মধ্যে কি থাকছে, পরাগরেণু, সেটা এটা ধরলাম পরাগরেণুটা কোথায় ট্রান্সফার হতে হবে, আমাদের যে গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডের মধ্যে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এখানে আমাদের কি হবে, পরাগরেণুটা যদি এসে পড়ে তার ফলে আমাদের যে, তাহলে এখানে যে মাঝখানে যে মিডিয়ামটা হিসেবে কাজ করছে, এখানে সেটা কি হবে, ইনসেক্টস বা পতঙ্গের মাধ্যমে। তাহলে এটা যে ট্রান্সফারের মাঝে কাজ করছে সেটাকে বলছি কি আমরা বাহক। তাহলে বাহক হিসেবে যদি পতঙ্গ কাজ করে তাকে বলা হচ্ছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে এন্টেমোফিলি। অ্যান্থোফিলি মানে কি, যদি মানুষের মাধ্যমে হয়, বাই হিউম্যান, তাহলে মানুষের দ্বারা যদি ইচ্ছাকৃত ভাবে আর্টিফিশিয়াল ভাবে যদি করা হয়, একটা ফুলের যে পুংকেশর চক্রে আমরা পরাগধানীটাকে যদি অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করি, হিউম্যান বাই হিউম্যান যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি অ্যান্থোফিলি। অ্যান্থোকোপিলি। মেলাকোফিলি হচ্ছে কি বাই স্নেল বা শামুকের দ্বারা যদি ইতর পরাগযোগ সম্পন্ন হয়
তাহলে তাকে বলা হচ্ছে কি ম্যালাকোফিলি। এছাড়া অর্নিথোফিলি হচ্ছে কি বাই বার্ডস। তাহলে এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোশ্চেন আসে প্রায়, যে এরকম একটা বলে দিল যে অর্নিথোফিলি কিসের মাধ্যমে হয়, অপশনে দিয়ে দিল এগুলো অনেকগুলো, তাহলে সেটা কি হবে, সবসময় পক্ষীর দ্বারা বা বার্ডস এর দ্বারা যদি পরাগযোগ সম্পন্ন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি অর্নিথোফিলি। এছাড়াও আছে কি বাই ওয়াটার হলে তাকে বলা হয় কি হাইড্রোফিলি। হাইড্রোফিলি। নেক্সট আছে যে বাই ওয়াটার হলো বাই উইন্ড, বায়ুর দ্বারা যদি পরাগযোগ সম্পন্ন হয় তাকে বলা হয় কি অ্যানিমোফিলি। তো এই ধরনের অনেকগুলো উদাহরণ আছে। এর পরের কোশ্চেন আমরা দেখে নিই, তাহলে জেনোগ্যামি প্রকৃতপক্ষে। তাহলে জেনোগ্যামি হচ্ছে কি প্রকৃতপক্ষে আমাদের যে অ্যালোগ্যামির উদাহরণ, হোমোগ্যামি না, এটা হবে কি অ্যালোগ্যামি। তাহলে অ্যালোগ্যামি মানে হচ্ছে কি আমরা দেখলাম যে ভিন্ন প্রজাতির মধ্যে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে হচ্ছে, তার প্রজাতিটা সেম কিন্তু দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে হচ্ছে। হোমোগ্যামি মানে হচ্ছে কি সেটা হচ্ছে কি সবসময় আমাদের একটা প্ল্যান্টের মধ্যে হতে হবে, তার যে জেনেটিক্যাল সেম হবে। তাহলে এটার যে জেনেটিক্যাল সবসময় হোমোগ্যামি হওয়া মানে কি তার যে জেনেটিক্যাল কম্পোজিশনটা সেম হতে হবে, মানে একটা প্ল্যান্টের মধ্যে তার যে জেনেটিক্যাল মেকআপটা বা তার যে জেনেটিক্যাল কি বলবো জিনোমের মধ্যে যে ক্রোমোজোমের যে বিন্যাসটা বলবো সেটা হচ্ছে কি একটা উদ্ভিদের মধ্যে সেটা সেম থাকবে। একই প্রজাতির যদি ভিন্ন উদ্ভিদ হয় তাদের মধ্যে কিন্তু কি জেনেটিক্যাল চেঞ্জ আমরা পাবো, কিছু না কিছু ভেরিয়েশন থাকবে তাদের মধ্যে। তাহলে জেনেটিক্যাল চেঞ্জ থাকছে, জেনেটিক্যাল চেঞ্জ হবে না হোমোগ্যামির ক্ষেত্রে। কিন্তু অ্যালোগ্যামির ক্ষেত্রে হচ্ছে যেহেতু দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে হচ্ছে, অ্যালোগ্যামি প্রকৃতপক্ষে হচ্ছে কি যে দুটো ভিন্ন প্রজাতি হচ্ছে, কিন্তু দুটো ভিন্ন প্রজাতি মানে কি তাদের জেনেটিক্যাল চেঞ্জ থাকছে। কিন্তু আমরা যদি জেনোগ্যামি দেখি তাহলে দুটো কি হচ্ছে ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে হচ্ছে, কিন্তু সেম ডিফারেন্ট প্ল্যান্ট বাট কি হচ্ছে সেম স্পিসিস। তাহলে স্পিসিসটা প্রজাতিটা সেম হলেও কি থাকবে তাদের মধ্যে কিছু না কিছু হলেও জেনেটিক্যাল চেঞ্জ একটু হলেও থাকবে, ভেরিয়েশন থাকবে। তাহলে একটা প্রজাতির মধ্যে যত প্ল্যান্ট বা অ্যানিমাল তাদের মধ্যে কিছু হলেও তো জেনেটিক্যাল ভেরিয়েশন থাকে। তাহলে যখন এই যে জেনোগ্যামির মাধ্যমে যদি পরাগযোগ সম্পন্ন হয় তাহলে সবসময় কি থাকবে যে আমাদের যে জেনেটিক্যাল ভেরিয়েশন আসবে সেই যে ফ্লাওয়ারটা তৈরি হচ্ছে সেই পরাগযোগের মাধ্যমে, তাহলে তাদের মধ্যে কি থাকবে জেনেটিক্যাল মেকআপের চেঞ্জ হচ্ছে, তাই সেটাকে বলা হয় অ্যালোগ্যামি। আর হোমোগ্যামি মানে কোনো সেখানে জেনেটিক্যাল চেঞ্জ আসবে না, এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। নেক্সট কি বলেছে যে কোনো পুষ্পের ইতর পরাগযোগ নিশ্চিত করার জন্য পুংকেশর অপসারণ আবশ্যক। তাহলে একটা যেটা আমরা বললাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, তাহলে এটা যদি একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তার মধ্যে কি আছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র কি আছে দুটোই একই সাথে বর্তমান আছে। তাহলে আমাদেরকে যদি ইতর পরাগযোগ সম্পন্ন করতে হয় তাহলে এই ফ্লাওয়ারটার মধ্যে থেকে কি করতে হবে, আমাদের এই যে পুংকেশর চক্রটাকে অপসারণ করতে হবে, পুংকেশরটাকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে সেটা কোন ফ্লাওয়ারের ক্ষেত্রে হবে, উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে সম্ভব। তাহলে উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে যদি আমরা ইতর পরাগযোগ ঘটাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে পুংকেশর চক্র বা পুংকেশরের অংশটাকে বাদ দিতে হবে। এই পদ্ধতিটাকে কৃত্রিম ভাবে বা আর্টিফিশিয়াল ভাবে পুংকেশর কেটে বাদ দেওয়ার পদ্ধতিটাকে বলা হয় কি ইমাস্কুলেশন। নেক্সট কোশ্চেন দেখে নি, কি বলেছে যে বায়ুর দ্বারা পরাগযোগ সাধারণত দেখা যায়। তাহলে বায়ুর দ্বারা পরাগযোগ আমরা বললাম কি সেটাকে বলা হচ্ছে অ্যানিমোফিলি। তাহলে অ্যানিমোফিলি সাধারণত দেখা যায় যে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বা যারা একবীজপত্রী উদ্ভিদ মনোকটিলিডেন এই বিভিন্ন যে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে মেনলি আমাদের বায়ু দ্বারা পরাগযোগ দেখা যায়। এছাড়াও হচ্ছে আরো মানে মেইনলি এখানে যে অপশন গুলো আছে তাদের ক্ষেত্রে কি হবে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রেই হবে। তাহলে এখানে তাদের যে বৈশিষ্ট্যগুলো কি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি সেগুলো আমরা এখানে দেখে নিই। এই কোশ্চেনটাতে কি বলেছে, তাহলে বায়ুর দ্বারা পরাগযোগ সম্পন্ন হতে হবে, তার মানে কি এই যে এখানে অ্যান্থারের মধ্যে কি আছে পরাগ রেণুগুলো আছে ভরে ভরে, তাহলে সেখান থেকে আমাদের যদি পরাগযোগ সম্পন্ন করতে হয় বায়ুর মাধ্যমে, তার মানে কি এখানে উইন্ড কারেন্ট যাচ্ছে, হাওয়া বয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে এই হাওয়ার সাথেই কি হতে হবে আমাদের পরাগ রেণুটাকে উড়ে যেতে হবে অন্য একটা ফ্লাওয়ারে যদি যেতে হয়। তাহলে সেক্ষেত্রে কি হতে হবে তাদের সাইজটা ছোট হতে হবে, সাইজে যদি ছোট হয় তাহলে সহজে হাওয়ার মধ্যে উড়ে যেতে পারবে। এছাড়াও কি হতে হবে অসংখ্য হতে হবে, পরাগ রেণুর সংখ্যাটা বেশি হতে হবে, কারণ হাওয়ার মধ্যে হচ্ছে যে যদি ভেসে যায় যদি সংখ্যায় কম থাকে তাহলে সেটা হচ্ছে কি হাওয়ার মাধ্যমে কোথায়
কোথায় একটা প্ল্যান্টে গিয়ে পড়লো, তাহলে এখানে ধরলাম অনেক দূরে সেম প্রজাতির একটা প্ল্যান্ট পেলো, তাহলে সেখানে পরাগযোগের চান্সটা অনেক কম হয়ে যাচ্ছে। হাওয়ার মধ্যে যদি পরাগ রেণুর সংখ্যাটা কম থাকে, তাহলে এখানে কি হতে হবে, বেশি পরিমাণে পরাগ রেণু উৎপন্ন করতে হবে, এবং সেই যে পরাগ রেণুগুলো কি হতে হবে, নন স্টিকি বা শুষ্ক হতে হবে, তাহলে যাতে হাওয়াতে সহজে ভেসে যেতে পারে। তার জন্য এটাকে কি বলা হয়, ফিদার লাইক বলা। পালক যেরকম ভাবে হাওয়ায় ভেসে যায়, সেরকম কি হবে, এই যে যেগুলো বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে পরাগ রেণুগুলো কি হবে, হাওয়াতে যেহেতু ভেসে যেতে হবে, বাতাসের মধ্যে যেতে হবে পরাগযোগ সম্পন্ন করার জন্য, তাই তাদের কি হতে হবে, এই যে মেন কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স, একটা হবে সাইজে ছোট হতে হবে, সংখ্যায় অনেক বেশি হচ্ছে, যদি আমাদের পরাগযোগের চান্সটা বাড়াতে হয় তাহলে এদের সংখ্যাটা কি হচ্ছে, অনেক বেশি হতে হবে। এরপরে এখানে যে অপশনে যেটা বলেছে মকরন্দ, তাহলে মকরন্দ মানে কি, যেগুলো নেকটার বলা আছে বা মকরন্দ সুগন্ধি যুক্ত থাকছে, তাহলে সুগন্ধি ফুল বা যদি মকরন্দ, সেগুলো সবসময় কি হচ্ছে, ইনসেক্টস বা পক্ষী, যে অর্নিথোফিলি যেটা আমরা বললাম, পক্ষীর দ্বারা ট্রান্সপোর্ট মানে পরাগযোগ হচ্ছে, বা হতে পারে কি এন্টেমোফিলি, ইনসেক্টস এর দ্বারা। তাহলে সেক্ষেত্রে সবসময় ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে, উজ্জ্বল বর্ণযুক্ত হবে, মকরন্দ থাকবে এবং সাইজে বড় হবে। এছাড়াও কি হবে, মানে কালারটা বেশি হচ্ছে কি বিভিন্ন রঙিন কালারের হবে। এগুলো হবে কোথায়, পতঙ্গ পরাগী বা পক্ষী পরাগী ফুলের ক্ষেত্রে। কিন্তু বায়ু পরাগীর ক্ষেত্রে এরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখবো না, কারণ এখানে বাতাসের মাধ্যমে ট্রান্সফার হবে, এই সমস্ত কিছু তো দরকার নেই, শুধুমাত্র আমাদের কি হবে, বাতাসের মাধ্যমে পরাগ রেণুটা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা, কি বলেছে যে নিম্নলিখিত যে বিবৃতিটি সঠিক। তাহলে এই কোয়েশ্চেন গুলো করার আগে আমাদের জেনে নিতে হবে এই যে পোলেন গ্রেন কিভাবে তৈরি হচ্ছে, যেটা আমরা বলছি মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন তৈরি হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। তাই মাইক্রোস্পোরোজেনেসিস কিভাবে হবে, মাইক্রোস্পোর মাদার সেল থেকে কি হবে, মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন ম্যাচিওর হয়ে সেগুলো কি হয়, পোলেন গ্রেন উৎপন্ন করে। তাহলে প্রথমে আমরা দেখবো যে এই যে পুংকেশর চক্র বলা হচ্ছে, এটা স্ট্রাকচারটা কিরকম। তাহলে পুংকেশর চক্রের ইউনিট কে কি বলা হয়, স্টেমেন বলা হয়, স্ট্রাকচারাল ইউনিট। তাহলে একটা এরকম যে পুংকেশর চক্র স্ট্রাকচার, এটাকে স্টেমেনের স্ট্রাকচার বলা হয়। তাহলে এটার ক্ষেত্রে কি থাকবে, একটা এরকম বাইলোব স্ট্রাকচার থাকছে, এটাকে বলা হয় কি পুংধানী বা অ্যান্থার। তাহলে এই অ্যান্থার পার্টটাদের মধ্যে কি থাকবে, যে আমাদের যে পরাগ রেণুগুলো এখানে স্টোর থাকবে। তাহলে পরাগ রেণু যেখান থেকে তৈরি হবে মাইক্রোস্পোর মাদার সেল, সেগুলো কোথায় থাকবে, এই অ্যান্থার রিজিয়নটাতে থাকবে। আরেকটা কি থাকছে, পুংধানী বা ফিলামেন্ট রিজিয়ন। এই ফিলামেন্টটা কি হবে, পুংকেশর চক্র যে এই পার্টটা ফিলামেন্টটা দণ্ড আকৃতির যে অংশটা কোথায় হবে, ফুলের যে নিচের অংশগুলো পাপড়ি বা বৃতির অংশ, থ্যালামাস বা পেটালের সাথে কি হবে, যুক্ত হবে। এরপরে এই যে অ্যান্থারকে যদি আমরা এরকম ট্রান্সভার্স সেকশন করি এবং মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয়, তাহলে এরকম কি দেখা যায়, বাইলোব স্ট্রাকচার বললাম, এরকম একটা হচ্ছে কি বাইলোব স্ট্রাকচার দেখা, বাইলোব বলা হয় দুটো। তাহলে এই যে একটা লোব, এটা একটা লোব, এই পার্টটা আর এটা একটা লোব, তাহলে দুটো এরকম লোব থাকছে, এবং যে এর যে চারটে এরকম কর্নার তৈরি হচ্ছে, প্রত্যেকটা কর্নার গুলোকে থাকছে একটা করে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলা হয়। এই যে স্ট্রাকচারটাকে কি বলা হয়, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে আমাদের কি থাকবে, মাইক্রোস্পোর মাদার সেল গুলো প্রেজেন্ট। তাহলে এই মাইক্রোস্পোর রিজিয়নটার মধ্যে কি থাকছে, ভরে ভরে এই যে এমএমসি যেটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এগুলো কি হচ্ছে, ডিপ্লয়েড প্রকৃতির, ফ্লয়েডিটা কি হচ্ছে 2n। তাহলে এখানের মধ্যে এই যে অ্যান্থারে যদি স্ট্রাকচারটা কি চারটে মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকছে, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকবে, মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এগুলো যেহেতু ডিপ্লয়েড ছিল, তাহলে প্রথমে কি হবে, মিওসিস ডিভিশন করবে। মিওসিস 1 ডিভিশন করলো মানে কি, দুটো এন হ্যাপ্লয়েড প্রকৃতির কি তৈরি করবে, আমাদের মাইক্রোস্পোর। দিয়ে সেখান থেকে কি করবে, মিওসিস 2 ডিভিশন কমপ্লিট করবে। মিওসিস 2 ডিভিশন কমপ্লিট করার পরে কি হবে, চারটে মাইক্রোস্পোর তৈরি করছে, চারটে মাইক্রোস্পোর। তাহলে চারটে মাইক্রোস্পোর কি হবে, এরকম ভাবে একসাথে গঠনটা এরকম ভাবে থাকে, চারটে মাইক্রোস্পোর। তাই এটাকে কি বলা হয়, মাইক্রোস্পোর টেট্রাড বলা। তাহলে মাইক্রোস্পোর গুলো এই যে মাইক্রোস্পোর মাদার সেল থেকে মিওসিস ডিভিশনের মাধ্যমে কি করলো, মাইক্রোস্পোর টেট্রাড গঠন, মাইক্রোস্পোর টেট্রাড বলা হয় এটা। তাহলে এই যে মাইক্রোস্পোর, এগুলোই কি হচ্ছে, ম্যাচিওর হয়ে আমাদের পোলেন গ্রেন ফরমেশন করে। তাহলে পোলেন গ্রেন বা পরাগ রেণু যেটাকে বলছি, সেইটা হচ্ছে কি, এই যে ম্যাচিওর হবে, মাইক্রোস্পোর তৈরি হলো যেটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে, সেটাই হচ্ছে কি ম্যাচিওর হবে যখন, তখন এই অ্যান্থার রিজনটাকে, অ্যান্থার বা যে পুংধানীটাকে বিদীর্ণ করে কি হচ্ছে না, আমাদের এই পরাগ রেণুই ট্রান্সফার হচ্ছে কোথায়, গর্ভমুণ্ডে স্থানান্তর হয় কি, এই পোলেন গ্রেনটা। তাহলে পোলেন গ্রেনের এটার প্লয়টি কি হয়েছে, মিওসিস ডিভিশনের মাধ্যমে, যেটা মাইক্রোস্পোর সেটাই পোলেন গ্রেন ম্যাচিওর হচ্ছে শুধুমাত্র এখানে।
সেল এটা ডিভিশন হলো, সেল ডিফারেন্সিয়েশন এবং ম্যাচুরেশনের পরে কি হবে, পোলেন গ্রেন, ম্যাচিওর পোলেন গ্রেন তৈরি। তাহলে এটা প্লয়েডিটা সবসময় মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। পোলেন গ্রেনকে মেল গ্যামেটোফাইট বলা হয়, গ্যামেটোফাইট, এবং এর প্লয়েডি কিন্তু হবে কি, হ্যাপ্লয়েড। আর যেহেতু এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকছে, পোলেন গ্রেন গুলো ভরে থাকছে, তাই সেটাকে বলা হয় কি, পোলেন স্যাক। তাহলে এরপরে যখনই এটা ম্যাচুরেশন হয়ে গেল, তখন এই যে অ্যান্থার বা পুংধানীটা বিদীর্ণ করে কি হবে, পোলেন গ্রেন গুলো বেরিয়ে আসবে এবং সেটা কি হবে, যে পরাগযোগ সম্পন্ন করবে। এরপরে আমরা এই যে পোলেন গ্রেন বলছি, সেটা স্ট্রাকচারটা দেখে নেবো। তার আগে আমরা দেখে নিই এই যে যেটা অ্যান্থারের বিভিন্ন লেয়ার গুলো কি কি। তাহলে অ্যান্থারের এই যে এরকম বাইরেও স্ট্রাকচারটা দেখলাম, এটার কি থাকছে, বাইরের দিকে কিছু প্রোটেকশন লেয়ার থাকছে। তাহলে প্রোটেক্টিভ লেয়ার গুলো কি হয়ে যাচ্ছে, একদম বাইরের দিকে যে লেয়ারটা থাকছে বহির্ত্বক, বা যেটাকে বলা হচ্ছে এপিডার্মিস রিজিয়ন থাকছে। তাহলে এগুলো কি করবে, এই যে সেলটাকে বা অ্যান্থার বা পুংধানীর যে কোষটাকে, সেটাকে কি হচ্ছে, বাইরের দিক থেকে একদম যদি আমরা প্রোটেক্টিভ লেয়ার ধরি, সবার প্রথমে থাকছে এপিডার্মিস, তার ভেতরের লেয়ার হয়ে যাচ্ছে এন্ডোথেসিয়াম। এই দুটো হচ্ছে কি প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করছে। তার ভেতরের পার্ট হয়ে যাচ্ছে এই যে রিজিয়নটা, এই পুরোটা জুড়ে যেটা থাকছে, অ্যান্থারের পুরোটা জুড়ে থাকছে কি, মিডিল লেয়ার। এই মিডিল লেয়ারের মধ্যে থাকবে কি, বিভিন্ন যে কানেকটিভ টিস্যু গুলো থাকবে। তাই এই মিডিল লেয়ারের মধ্যে বলা হয় কি, কানেকটিভ টিস্যু লেয়ারও বলা হয়। এরপরে এই যে চারটে এন্ডে বললাম কি মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকবে, এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামটাকে একদম কভার করে কি থাকছে, ট্যাপেটাম। তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বাইরে কি সবগুলোই কাভারিং গুলো, এগুলো প্রোটেকশনের কাজ করছে। আর অ্যান্থারের যদি বাইরে বলা হয়, তার দুটো বাইরের লেয়ার কি হয়ে যাবে, এপিডার্মিস আর এন্ডোথেসিয়াম। যেটা এখানে এই যে ছবিটাতে আমরা ভালোভাবে বুঝতে পারছি, এপিডার্মিস দিয়ে এন্ডোথেসিয়াম লেয়ার। নেক্সট হচ্ছে এই যে মিডিল যে থিক লেয়ারটা, কানেকটিভ টিস্যু লেয়ার থাকছে। তার বাইরে এই যে ট্যাপেটাম লেয়ারটা, এই ট্যাপেটাম গুলো কি করছে, এই যে মাইক্রোস্পোর, যেটা বললাম মাইক্রোস্পোর গুলো যখন ম্যাচিওর হয়ে পোলেন গ্রেন তৈরি করবে, তার যে ম্যাচিওর হওয়ার জন্য যে পুষ্টিদ্রব্যকে প্রোভাইড করবে ট্যাপেটাম সেলটা, তার জন্য এটাকে কি বলে, নারিশমেন্ট সেলও বলা হয়। তার ভেতরেই থাকছে আমাদের এই যে এমএমসি, যেটা বললাম মাইক্রোস্পোর মাদার সেল। এই মাইক্রোস্পোর মাদার সেল গুলো মিওসিস ডিভিশনের মাধ্যমে প্রথমে মাইক্রোস্পোর তৈরি করবে, মাইক্রোস্পোর গুলো ম্যাচিওর হয়ে কি করবে, পোলেন গ্রেন। এটা আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট তাহলে 7 কোশ্চেনটা এরপর আমরা করতে পারবো। এই যে পরাগ রেণু বললাম, এরপর পরাগ রেণু যদি স্ট্রাকচার দেখি, তাহলে তার এটা ধরলাম সেলটা, তার মধ্যে কি থাকবে, পরাগ রেণু নিউক্লিয়াস থাকবে, এবং বাইরের এই যে থিক লেয়ারটা, একটা লেয়ার থাকছে যেটাকে বলা হচ্ছে কি, প্রথমে কি থাকছে, সেলটা নিউক্লিয়াস আছে, তার মানে কি তার সাইটোপ্লাজম সেল মেমব্রেন থাকছে। সেল মেমব্রেনের বাইরে যে লেয়ারটা থাকছে, তাকে বলা হচ্ছে কি ইনটাইন লেয়ার বলা হয়। ইনটাইনটা কি দিয়ে তৈরি, এইটা মনে রাখতে হবে, এটাও কোশ্চেন আসে। পেকটিন এবং সেলুলোজ দিয়ে নির্মিত এই লেয়ারটা। তার বাইরে একটা লেয়ার থাকছে, ইনটাইনের বাইরে একটা লেয়ার, এক্সাইন বলা হয়। এক্সাইন এইভাবে তৈরি হচ্ছে। কিছু পার্টে থাকছে যেখানে এক্সাইন নেই, শুধুমাত্র ইনটাইন আছে। তাহলে এই এখানে যেমন কি আছে, এক্সাইনটা নেই, এই রিজনে কি আছে, এক্সাইনটা নেই। যেখানে এক্সাইন প্রেজেন্ট থাকবে না, সেটাকে বলা হয় জাম পোর। তাহলে এখান দিয়ে কি হবে, যখন সে নালিকার কোষটা কোথার থেকে তৈরি হবে, পোলেন টিউব বলা হচ্ছে, বা যখনই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, তারপরে কি হতে হবে, পোলেন টিউব তৈরি হতে হবে। এই পোলেন টিউবটা কোথা দিয়ে তৈরি হবে, যেখানটাতে এক্সাইন লেয়ারটা নেই, সেই জায়গাটাকে বলা হচ্ছে কি জাম পোর। তাহলে এক্সাইন লেয়ারটা কি দিয়ে তৈরি, এক্সাইন লেয়ারটা হচ্ছে স্পোরোপোলেনিন দিয়ে তৈরি। স্পোরোপোলেনিনটা এমনই একটা কেমিক্যাল স্ট্রাকচার, যেটা কি করবে, বিভিন্ন টেম্পারেচার, হাই টেম্পারেচার হোক, সেটা অ্যাসিড মিডিয়াম হোক বা অ্যালকালি মিডিয়াম হোক, যে কোনো পরিবেশে কিন্তু এটা এই যে পোলেন গ্রেনটাকে ভায়াবেল রাখছে, বাঁচিয়ে রাখছে। তার জন্য যে বাইরের এই যে এক্সাইন লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই এক্সাইনের যে কেমিক্যাল কি কম্পোজিশন থাকে, সেটা মনে রাখতে হবে স্পোরোপোলেনিন দিয়ে তৈরি। এই স্পোরোপোলেনিন লেয়ারটাই যে বিভিন্ন এনভায়রনমেন্টে, বা যখন হচ্ছে কি এই যে পোলেনটাকে সংগ্রহ করে রাখা হয়, সিড ব্যাংকে যেরকম সংগ্রহ করে রাখা ছিল, সেরকম কিন্তু পোলেনকে স্টোরেজ করা হচ্ছে। স্টোরেজ করার কত, -190°C লিকুইড নাইট্রোজেনের মধ্যেও কিন্তু এই যে পোলেন গ্রেনকে স্টোরেজ করে রাখা হয়। তাহলে সেটা কিসের জন্য পসিবল, এই স্পোরোপোলেনিন লেয়ারটার জন্য। তাহলে বিভিন্ন যে কোনো মিডিয়ামে, হাই টেম্পারেচার বললাম, অ্যালকালি বা অ্যাসিড মিডিয়াম, সমস্ত কিছু কিন্তু উইথস্ট্যান্ড করতে পারে। এখানে কোনটা সঠিক বলেছে, ট্যাপেটাম পরাগ রেণুকে পুষ্টি সরবরাহ করে, এটা ঠিক আছে, অপশন এটাই কারেক্ট হবে। নেক্সট কি বলেছে, পরাগ রেণুর শক্ত বহির্ত্বককে ইনটাইন বলে না, বহির্ত্বককে বলে কি এক্সাইন।
আর যেটা অন্তর্ত্বক সেটা হয়ে যাবে ইন্টাইন। ইন্টাইন লেয়ারটা সবসময় মনে রাখতে হবে পেকটিন এবং সেলুলোজ দিয়ে তৈরি। নেক্সট কি বলেছে, রেণু ধারণ কলা হলো হ্যাপ্লয়েড। রেণু ধারণ কলা মানে কি, যেগুলো হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে মাদার সেল বা রেণু ধারণ কলা সবসময় সেটা হবে কি ডিপ্লয়েড প্রকৃতির, হ্যাপ্লয়েড হবে না। নেক্সট কি বলেছে, এন্ডোথেসিয়াম পুংরেণু উৎপন্ন করে। এন্ডোথেসিয়ামটা কি ছিল, বাইরের যেটা কাভারিংটা ছিল। এন্ডোথেসিয়ামটা লেয়ারটা কোন লেয়ারটা, এই যে মাইক্রোস্পোর যে সেল গুলো আছে মাদার সেল, সেগুলো মাইক্রোস্পোর তৈরি করছিল। তাহলে অপশন এখানে কোনটা কারেক্ট হয়ে যাচ্ছে, এ। নেক্সট কি বলেছে যে পরাগরেণুর বহিস্তক কি দিয়ে তৈরি, তাহলে বহিস্তক মানে কি হয়ে যাচ্ছে এক্সাইন লেয়ার। এক্সাইন লেয়ার আগেই বললাম কি দিয়ে তৈরি, স্পোরোপোলেনিন দিয়ে। অপশন বি কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে সপুষ্পক উদ্ভিদের কোন গ্যামেট কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে। তাহলে এই যে সেল বললাম এটা পোলেন গ্রেন। তাহলে যখনই এই প্ল্যান্ট থেকে কি হচ্ছে, পুংধানী থেকে কোনটা ট্রান্সফার হবে, গর্ভমুণ্ডে পোলেন গ্রেনটা ট্রান্সফার হচ্ছে। এরপরে যে প্রসেসটাতে কি হবে, যখনই এই যে পোলেন গ্রেনটা ট্রান্সফার হবে কোথায়, এটা যদি বললাম পোলেন গ্রেন, তার মধ্যে আমাদের এটা হচ্ছে পোলেন গ্রেন নিউক্লিয়াস ছিল, পোলেন নিউক্লিয়াসটা ছিল। এই যে নিউক্লিয়াসটা এরপরে কি হবে, মাইটোসিস ডিভিশন করবে এবং নিউক্লিয়াসটা কি করবে, দুটো নিউক্লিয়াস করে এবং অসম বিভাজন, একটা বড় নিউক্লিয়াস থাকে আর একটা কি থাকবে এরকম ছোট। তাহলে এটা নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, সেলটার ডিভিশন কিন্তু হয় না। শুধুমাত্র যে পোলেন সেলের যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা ডিভিশন করে একটা হচ্ছে কি ভেজিটেটিভ নিউক্লিয়াস বা যেটাকে বলা হচ্ছে অঙ্গজ নিউক্লিয়াস তৈরি করছে অঙ্গজ কোষে, আরেকটা কি করবে জনন কোষ বা জেনারেটিভ সেল। তাহলে একটা হচ্ছে ভেজিটেটিভ, আরেকটা হয়ে যাচ্ছে কি জেনারেটিভ, এই দুটো তৈরি করে। এরপরে কি হবে, যখনই এটা ধরলাম আমাদের কি যে গর্ভমুণ্ড, এরপরে কি হলো, এখানে অসংখ্য এরকম পোলেন গ্রেন গুলো এসে ট্রান্সফার হয়েছে। এরপর যে পোলেন গ্রেনটার থেকে যখনই এটা যে জাম পোর রিজিয়নটা যেটা বললাম, তাহলে যেটা ভায়াবেল পরাগরেণু থাকবে। ভায়াবেল মানে কি, যেটা এখানে নিষেক সম্পাদিত করতে পারবে, যে পরাগরেণুটার পরাগ সংযোগের পর পরাগ সংযোগ হয়ে গেল, পলিনেশন হওয়ার পর সেটা জাম পোর এর মাধ্যমে, যে লেয়ারটাতে আমাদের এক্সাইনটা থাকেনি সেখান থেকে কি হচ্ছিল জাম পোর, সেখান থেকে কি হবে টিউব তৈরি হচ্ছে, নালিকা বা এটাকে বলা হচ্ছে কি পোলেন টিউব বলা হয়। এই পোলেন টিউব ফরমেশন করবে। এরপরে পোলেন টিউবটা কোথায় যাবে, পোলেন টিউবের মাধ্যমে সেটা কোথায় চলে যাবে, আমাদের যে ডিম্বাশয়ের মধ্যে যাচ্ছে বা ওভারির মধ্যে গিয়ে কি করবে, এটা নিষেক সম্পাদিত করবে। তাহলে সেক্ষেত্রে কি থাকবে, এই যে পোলেন গ্রেনের মধ্যে দুটো সেল থাকে, একটা হচ্ছে ভেজিটেটিভ সেল, জেনারেটিভ সেল। এই কিছু ক্ষেত্রে দেখা যায় যে 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে বা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায়, যে যখন এটা পোলেন গ্রেনটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়নি তার আগে এই জেনারেটিভ সেলটা ভেঙে দুটো কি করে দেয়, মেল গ্যামেট তৈরি করে দেয়, 2 মেল গ্যামেট আগেই তৈরি করে দেয় বিফোর পলিনেশন। পলিনেশন হওয়ার আগে। আর 40% এর ক্ষেত্রে কি দেখা যায়, যে যখন হচ্ছে কি পলিনেশন হয়ে গেল তারপরে এই জেনারেটিভ সেলটা বা জনন কোষটা বিভাজিত হয়ে কি করবে, দুটো মেল গ্যামেট তৈরি করে। তাহলে এটার ক্ষেত্রে কি দেখা যায় যে 40% এর ক্ষেত্রে বিফোর পলিনেশন, আর এটার ক্ষেত্রে কি দেখা যায় আফটার পলিনেশন। আফটার পলিনেশন। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই যে পুং গ্যামেটটা কি হবে, জেনারেটিভ সেলটা যখন এই যে 40% এর ক্ষেত্রে কি দেখা যাবে, যখন এটা এই যে টিউব পোলেন টিউবের মধ্যে যাচ্ছে তখন কি করবে, এই যে ভেজিটেটিভ সেল যেটা ভেজিটেটিভ নিউক্লিয়াসটা ছিল সেটা কোথায় থাকবে, এই যে টিউবের একদম প্রথম প্রান্তটাতে থাকছে। এবং যখনই এই যে টিউব বা পোলেন টিউবটা যখনই ডিম্বকের মধ্যে প্রবেশ করে যাচ্ছে তখন কি হবে, এই যে টিউব সেলটা বা যেটা ভেজিটেটিভ সেলটা নিউক্লিয়াসটা ছিল সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে যখনই পোলেন টিউবের মধ্যে থাকছে তখন এই যে জেনারেটিভ সেলটা কি করবে, ডিভিশন করে দুটো মেল গ্যামেট তৈরি করে। আর কিছু ক্ষেত্রে যেমন এই যে 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আগের থেকে যখন এটা মানে এটা যে পলিনেশন হয়েছে, পোলেন জার্মিনেশনের আগেই কি দেখা যাবে, সেটা যে দুটো মেল গ্যামেট আগের থেকেই তৈরি হয়েছিল। তাহলে যখনই এরপরে টিউব এটা যখনই কি করবে, এরপরে যে ওভারিতে যে প্রবেশ করবে তখন কি হচ্ছে, যে জেনারেটিভ সেলের নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যাচ্ছে এবং দুটো মেল গ্যামেট গিয়ে কি করবে, একটা মেল গ্যামেট
এগের সাথে যুক্ত হয়ে জাইগোট ফর্মেশন করবে, আরেকটা গ্যামেট গিয়ে কি করবে, যেটা আমাদের যে নির্মিত নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে কি করে শস্য নিউক্লিয়াস তৈরি করে, যেটাকে আমরা বলছি ডবল ফার্টিলাইজেশন। এটা আমরা পরে ডিটেলসে পড়ছি। তাহলে পুং গ্যামেট এই যে জেনারেটিভ সেল, এটাও কি ছিল, এন ছিল, সেখান থেকে কি করবে দুটো গ্যামেট তৈরি করে দিচ্ছে, সেটা হবে কি মাইটোসিস ডিভিশনের মাধ্যমে। তাহলে এটা হ্যাপ্লয়েড ছিল, গ্যামেট গুলো কি হবে হ্যাপ্লয়েড প্রকৃতি। তাহলে এটাকে বলা হচ্ছে কি জনন কোষ থেকে দুটো পুং গ্যামেট তৈরি করবে। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনটি ক্যালোজ প্রাচীর দ্বারা আবৃত থাকে। তাহলে ক্যালোজ প্রাচীর দ্বারা কোনটা, যে মাইক্রোস্পোর মাতৃকোষ, যেটা এমএমসি সেল গুলো বলছি, মাইক্রোস্পোর মাদার সেলের যদি স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে কি এ ধরনের ক্যালোজ প্রাচীর দ্বারা আবৃত থাকে। তাহলে এটা মনে রাখতে হবে ক্যালোজ প্রাচীরটা। তাহলে এখানে আমরা একটা দেখলাম লেয়ার গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, যেটা পোলেন গ্রেনের বাইরে কাভারিং এক্সাইন আর ইন্টাইন। এখানে বলছে কি মাইক্রোস্পোর মাদার সেল, যেটার থেকে পোলেন গ্রেন তৈরি হয়েছিল, তার বাইরের আবরণটাকে বলা হচ্ছে কি ক্যালোজ প্রাচীর দ্বারা তৈরি। নেক্সট কি বলেছে যে সপুষ্পক উদ্ভিদের পরাগ নালীতে কতগুলি পুং গ্যামেট উৎপন্ন হয়। তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কতগুলো পুং গ্যামেট ছিল, দুটো পুং গ্যামেট আমরা বললাম। পরাগ নালীর মধ্যে যেটা হচ্ছে যে পোলেন টিউব তৈরি হচ্ছে, সেই পরাগ নালীর মধ্যে কি দুটো পুং গ্যামেট তৈরি হয়েছিল। তাহলে এই যে যেটা বললাম এভাবে কি ছিল, এটা ছিল আমাদের পোলেন গ্রেন, পোলেন টিউবের মাধ্যমে এটা যত অগ্রসর হবে কোথার দিকে, ডিম্বাণুর দিকে, মানে এখানে কি থাকছে ডিম্বক থাকছে। তাহলে এটা ধরলাম এখানের মধ্যে প্রবেশ করবে। তার আগের যে এখানে যে নালিকাস, যেটা হচ্ছে আমাদের ভেজিটেটিভ সেলটা বা অঙ্গজ কোষটার নিউক্লিয়াসটা ছিল, সেটা কি হবে যখনই টিউবটা এখানে প্রবেশ করবে পরাগ নালীটা সেখানে বিনষ্ট হয়ে যাচ্ছিল। আর এখানে কি থাকবে, যে দুটো মেল গ্যামেট ছিল সেটা কি করবে পরে এখানে গিয়ে প্রবেশ করবে এবং যে এমব্রায়ো গঠন করবে কিসের মাধ্যমে, এখানে যে ডিম্বকের মধ্যে। এখানে কি থাকবে, এটা হচ্ছে এগ, একটা এগ সেল থাকে, আর তার পাশে দুটো কি থাকবে সাইনার্জিস বা সহকারী কোষ, এবং মাঝখানে কি থাকছে একটা নির্মিত নিউক্লিয়াস থাকে। দুটো এরকম নিউক্লিয়াস একসাথে, যেগুলো হচ্ছে পোলার নিউক্লিয়াস, মেরু নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে কি করেছিল টুয়েন ডিপ্লয়েড প্রকৃতির নির্মিত নিউক্লিয়াস, তার সাথে আরেকটা মেল গ্যামেট যে তৈরি করবে শস্য নিউক্লিয়াস। এবং উল্টো দিকে এই যে যেখানে এগ সেল ছিল তার পাশে কি ছিল সহকারী কোষ বা সাইনার্জিস, আর তার উল্টো দিকে সেলগুলো হয়ে যাবে প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোটালস বলা। তাহলে এখানে দুটো হলো। নেক্সট কি বলেছে যে 100টি ডিম্বাণু সৃষ্টি করতে কতগুলি স্ত্রী মাতৃকোষ প্রয়োজন। তাহলে এতক্ষণ আমরা যে প্রসেসটা করলাম সেটা হচ্ছে কি যে পরাগ রেণু কিভাবে তৈরি হচ্ছে এবং স্ত্রী মাতৃকোষ থেকে কিভাবে আমাদের ডিম্বাণু তৈরি হবে এটা জানতে হবে। মানে স্ত্রী মাতৃকোষ যেগুলো আমরা বলছি, ওখানে কি ছিল মাইক্রোস্পোর মাদার সেল, এখানে কি হবে মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল সেগুলো কোথায় থাকবে ডিম্বকের মধ্যে। ডিম্বকের মধ্যে কি থাকছে মেগাস্পোর মাদার সেল। এই যে মেগাস্পোর মাদার সেল সেটা হচ্ছে কি প্রসেসটা কিন্তু সেমই। মেগাস্পোর মাদার সেল এগুলো কি হবে ডিপ্লয়েড প্রকৃতির টুয়েন, সেখান থেকে কি হবে মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস 1 হবে, সেম ওটার মতোই আগেরটা যেরকম ছিল মিওসিস 1 ডিভিশনের মাধ্যমে দুটো হ্যাপ্লয়েড মেগাস্পোর হচ্ছে। তারপরে সেখান থেকে আবার কি হবে মিওসিস 2 দিয়ে সেটা কি হবে চারটে এরকম মেগাস্পোর টেট্রাড। ওখানে কি ছিল মাইক্রোস্পোর টেট্রাড, এখানে কি করবে মেগাস্পোর টেট্রাড গঠন করবে, মেগাস্পোর টেট্রাড। এরপরে কি হবে, এই যে মেগাস্পোর টেট্রাড গঠন করলে এখানে ছবিটাতে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তাহলে এই যে মেগাস্পোর মাদার সেল ডিম্বকের মধ্যে ছিল, ডিম্বকের একটা এন্ড হচ্ছে কি মাইক্রোপাইলার এন্ড বা এটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র, আরেকটা এই প্রান্তটাকে কি বলা হয় চ্যালাজাল এন্ড বা যেটাকে বলা হচ্ছে ডিম্বক মূল। এইখানের মধ্যে কি থাকছে এই যে বাইরের কোষগুলোকে বলা হয় কি, ওখানে কি ছিল ট্যাপেটা। আমাদেরকে কিন্তু এটাকে কম্পেয়ার করে পড়তে হবে এই প্রসেসটাকে, তাহলে আমরা বুঝে যাব ভালোভাবে মনেও থাকবে। ওখানে কি ছিল যে বাইরের সেলগুলো যেগুলো পুষ্টি প্রদানকারী সেলগুলো কি ছিল ট্যাপেটা, এখানে সেটা হয়ে যাচ্ছে কি নিউসেলাস। ভেতরে যেগুলো সেলগুলো হচ্ছে কি মেগাস্পোর মাদার সেল, এটা কি আছে ডিপ্লয়েড প্রকৃতির। এই মেগাস্পোর মাদার সেল মিওসিস 2 ডিভিশনের মাধ্যমে প্রথমে কি করলো মেগাস্পোর ডায়ার দুটো মেগাস্পোর দিয়ে সেখান থেকে কি হচ্ছে এরকম চারটে মেগাস্পোর তৈরি করে দিচ্ছে মেগাস্পোর টেট্রাড। এবং মেগাস্পোর টেট্রাড তৈরি করার পরে কি হবে এই যে তিনটে মেগাস্পোর আছে সেগুলো কিন্তু পরে বিনষ্ট হয়ে যাচ্ছে,
শুধুমাত্র মাইক্রোপ্লাইলার এন্ডের দিকে যেটা হচ্ছে আমাদের ডিম্বগ্রন্থের দিকে যে মেগাস্পোরটা ছিল সেটাই সক্রিয় থাকবে, বাকি মেগাস্পোর গুলো পরবর্তীতে কি হচ্ছে যে বিনষ্ট হয়ে যাচ্ছে। এই মাইক্রোপ্লাইলার এন্ডের দিকে যে মেগাস্পোরটা ছিল তার নিউক্লিয়াসটা এবারে কি হবে মাইটোসিস ডিভিশন করবে। সেম ওখানে কি ছিল যে যেটা পোলেন গ্রেন তৈরি করেছিল, পোলেন গ্রেনের উপরে যে ভেজিটেটিভ সেল এবং জেনারেটিভ সেলের নিউক্লিয়াস তৈরি হয়েছিল, সেম ভাবে এখানে কি হয়েছে যে এই যে নিউক্লিয়ার ডিভিশন করছে। তাহলে এই যে মাইক্রোপ্লাইলার এন্ডের দিকে যে মেগাস্পোরটা ছিল তার নিউক্লিয়াসটা বারবার মাইটোসিস ডিভিশন করে প্রথমে 2 দিয়ে 4 দিয়ে 8টা এরকম নিউক্লিয়াস তৈরি করবে। এরপরে কি হচ্ছে এই নিউক্লিয়াস গুলো, এই যে একটা হচ্ছে এগ নিউক্লিয়াস বা যেটাই হচ্ছে আমাদের যে ডিম্বাণু তৈরি করছে, আর দুটো তার পাশের যে সেলগুলো থাকছে সেগুলোকে বলা হচ্ছে কি সাইনার্জিস বা সহকারী কোষ যেটা বললাম, আর দুটো এরকম পোলার নিউক্লিয়াস। তাহলে এখানে টোটাল 8টা তৈরি হয়েছিল, এখানে 3টে গেল, আর 3টে এখানে নিউক্লিয়াস যেগুলো হচ্ছে কি প্রতিবাদ নিউক্লিয়াস বলা হচ্ছে বা অ্যান্টিপোটাস। আর বাকি দুটো সেন্ট্রাল নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে কি করবে যে নির্মিত নিউক্লিয়াস গঠন করছে। তাহলে নির্মিত নিউক্লিয়াসের প্লয়টি কত হয়ে যাবে 2n। এই যে এইরকম স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। তাহলে চালাজাল এন্ডের দিকে থাকছে যেগুলো হচ্ছে আমাদের প্রতিপাদক কোষ, ডিম্বক মূলের দিকে কি থাকবে প্রতিপাদক কোষ, আর ডিম্বক গ্রন্থের দিকে কি থাকবে এগ এবং সাইনার্জিস বা সহকারী কোষ। আর এই যে ফিলিফর্ম অ্যাপারেটাস বলা আছে, ফিলিফর্ম অ্যাপারেটাস এর কাজ কি, ওই যে পোলেন টিউবটা এসে কি করবে পোলেন টিউবকে দিক নির্দেশ করতে সাহায্য করে যে কোনখান দিয়ে ওটা এই যে ডিম্বকের মধ্যে প্রবেশ করবে, সেটাকে যে ডিরেকশনটাকে দেয় ফিলিফর্ম অ্যাপারেটাসের মাধ্যমে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আমাদের বলেছে সংখ্যাটা জানতে চেয়েছে। তাহলে একটা মেগাস্পোর মাতৃকোষ থেকে আমাদের আলটিমেটলি ভাইবেল থাকছে কি একটা মেগাস্পোর, আর একটা মেগাস্পোর থেকে কি হচ্ছে নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে আলটিমেটলি একটাই ডিম্বাণু তৈরি হচ্ছে। তাহলে এখানে বলেছে 100টা ডিম্বাণু সৃষ্টি করতে কতগুলো স্ত্রী মাতৃকোষ প্রয়োজন। তাহলে একটার থেকে দেখলাম আমরা 4টে মেগাস্পোর তৈরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি গিয়ে সক্রিয় থাকছে কটা একটা মেগাস্পোর এবং একটাই হচ্ছে কি ডিম্বাণু তৈরি করছে। তাহলে 100টা ডিম্বাণু তৈরি করতে কত লাগবে 100টাই স্ত্রী মাতৃকোষের প্রয়োজন। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম পারপাসে। নেক্সট আমরা দেখে নিই কি বলেছে যে পরাগ নালিকা ডিম্বরন্ধ্রের ভেতর দিয়ে ভ্রূণস্থলিতে প্রবেশ করলে তাকে বলে। তাহলে এই যে ছবিটা আমরা দেখলাম এইখানের মধ্যে কি হবে যে পোলেন টিউব এসে প্রবেশ করবে ডিম্বককে ভেদ করে, সেটা যদি আমাদের এই মাইক্রোপ্লাইলার এন্ড বা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাকে বলা হয় কি পোরোগ্যামি। ডিম্বক মূল ভেদ করে যদি প্রবেশ করে, যে কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারে, যদি ডিম্বক মূল ভেদ করে প্রবেশ করে তাকে বলা হচ্ছে কি চ্যালাজোগ্যামি। এই নামটা থেকে এসছে এটা চ্যালাজালেন, তাহলে চ্যালাজোগ্যামি বলা হচ্ছে। যদি এই যে ডিম্বক ত্বক এটাকে কি বলা হচ্ছে যে বাইরের যে কাভারিং একটা কি ছিল নিউসেলাস, আর নিউসেলাসের বাইরের দিকে কি থাকবে ডিম্বক ত্বক বা যেটাকে বলা হচ্ছে ইন্টেগুমেন্ট। সেই ইন্টেগুমেন্ট কে ভেদ করে যদি প্রবেশ করে সেটাকে বলা হয় কি মেসোগ্যামি। তাহলে এখানে বলেছে কি ডিম্বক রন্ধ্র ভেদ করছে, তার মানে সেটা হয়ে যাবে কি অপশন এ পোরোগ্যামি। চ্যালাজোগ্যামি মানে কি ডিম্বক ত্বক ভেদ করবে, সরি ডিম্বক মূল চ্যালাজাল এন্ডের দিকে, আর মেসোগ্যামিটা হচ্ছে কি ওই যে ডিম্ব ত্বক বা যেটাকে আমরা বলছি ইনার এবং আউটার যে ইন্টেগুমেন্টস আছে সেগুলোকে ভেদ করে যদি প্রবেশ করে তাহলে সেটা হয়ে যাবে কি মেসোগ্যামি। নেক্সট কি বলেছে যে নিচের কোন দুটি উদ্ভিদাংশ হ্যাপ্লয়েড প্রকৃতির ক্রোমোজোম বিশিষ্ট হয়। তাহলে হ্যাপ্লয়েড মানে কি হয়ে যাবে আমাদের কোনো মাতৃকোষের অপশন যেগুলো আছে একটাও হবে না। মাতৃকোষ সবসময় কি হয় ডিপ্লয়েড প্রকৃতির, তাহলে অপশন এটা হবে না। আর কোনটা হবে না এখানে বাকিগুলো দেখে দিই, তাহলে অপশন এটা এখান থেকে হচ্ছে না। নেক্সট বলেছে ডিম্বাণু কোষ, সেটা কি এগ হ্যাপ্লয়েড প্রকৃতির এন হবে। প্রতিপাদক কোষ সেটাও কি হবে হ্যাপ্লয়েড, তাহলে এই অপশনটাই কারেক্ট হবে অপশন বি। বাকিগুলো দেখে নিই আমরা। ভ্রূণ পোষক কলা মানে কি এটা একটা দেহ কলা, মানে এটা কি হবে ডিপ্লয়েড প্রকৃতির 2n হবে। প্রতিপাদক কোষ সমষ্টি, প্রতিপাদক কোষ মানে অ্যান্টিপোডাল সমস্ত ওখানে কি ছিল যতগুলো নিউক্লিয়াস এগুলো সমস্ত কি ছিল হ্যাপ্লয়েড প্রকৃতির ছিল। এইখান থেকেই হচ্ছে কি এই মেগাস্পোর থেকে এগুলো সব হয়ে যাচ্ছে কি হ্যাপ্লয়েড। তাহলে নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে এগ সাইনার্জিস বলুক বা প্রতিপাদক কোষ বলা সবগুলোই কি হবে হ্যাপ্লয়েড প্রকৃতি। শুধুমাত্র কি হচ্ছে নির্মিত নিউক্লিয়াস কি হবে ডিপ্লয়েড প্রকৃতি। আর বাইরে যত সমস্ত কাভারিং থাকবে এগুলো সমস্ত কি যেটা নিউসেলাস লেয়ার এটা কি দেহ কোষের অংশ মানে কি সেটা ডিপ্লয়েড প্রকৃতির হবে। আর বাকি এখানে বলেছে কি ডিম্বাণু নিউক্লিয়াস, আর এখানে সেকেন্ডারি বা নির্মিত নিউক্লিয়াস এটা কি হয়ে যাবে 2n প্রকৃতির। নেক্সট কি বলেছে যে ফিলিফর্ম অ্যাপারেটাস নিচের কোনটিতে দেখা যায়। তাহলে ফিলিফর্ম অ্যাপারেটাস কোথায় ছিল, ফিলিফর্ম অ্যাপারেটাসের কোথায় ছিল এই যে সাইনার্জিস সেলগুলো যেখানে থাকছে সাইনার্জিস সেলের
মধ্যেই কি প্রেজেন্ট থাকবে, ফিলিফর্ম অ্যাপারেটাস থাকবে, যেটা আমাদের ওই যে পোলেন টিউবের দিক নির্দেশক হিসেবে কাজ করছে। তাহলে অপশন কোনটা হয়ে যাবে, অপশন বি, সহকারী কোষ সমষ্টি। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনটি থেকে ক্লোন গঠিত হয় না। ক্লোন মানে কি, যে প্ল্যান্ট গুলো হবে তৈরি সেগুলো হচ্ছে কি, বা যেটা আমাদের যে পরাগযোগের মাধ্যমে নিষেক সম্পাদন হওয়ার পরে যেটা তৈরি হচ্ছে সেটা কি হবে, জেনেটিক্যালি সেম হতে হবে। তাহলে জেনেটিক্যালি সেম হতে গেলে সবসময় সেটা কি হবে, যে যদি আমাদের অঙ্গজ জনন সম্পন্ন হয় বা অ্যাসেক্সুয়াল অযৌন জনন যদি সম্পাদিত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি জেনেটিক্যালি সেম ক্লোন পাওয়া পসিবল। কিন্তু দিনিসেক এটা কি একটা যৌন জনন পদ্ধতি, দিনিসেকের ক্ষেত্রে কি হচ্ছে, একটা পরাগ রেণু তো এসে মিশ্রিত হচ্ছে অপর একটা ওভারি মানে ওভামের সাথে, যেটা এগ সেলটা ছিল আমাদের কি ওভারির মধ্যে, সেখানে এসে নিষেক সম্পাদিত করছে। তাহলে সেটা হতে পারে অন্য একটা প্ল্যান্টে, মানে একই প্রজাতি জেনোগ্যামির ক্ষেত্রে যেরকম আমরা দেখেছিলাম, তাহলে সেখানে কি আসছে, জেনেটিক্যাল ডিফারেন্সিয়েশন বা ভেরিয়েশন তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কখনোই কি হবে না, ক্লোন তৈরি হওয়া পসিবল না। যৌন জননের যে কোনো পদ্ধতি হোক, সেখানে কিন্তু আমরা জেনেটিক্যাল সেম আইডেন্টিক্যাল যে প্ল্যান্ট কিন্তু পাওয়া পসিবল না। নেক্সট কি বলেছে যে নারকেলের জল বা ভোজ্য অংশটি হলো, তাহলে নারকেলের জল যে অংশটা বা ভেতরের আমরা যে পার্টটা পাচ্ছি সেটা কি হয়ে যাচ্ছে, আলটিমেটলি আমাদের এই যে শস্য। তাহলে এখানে আমরা পরে দ্বিনিষেক পদ্ধতি যেটা বললাম সেটা কি, তাহলে এখানে আমাদের কি ছিল, দুটো মেল গ্যামেট ছিল, তাহলে এটা একটা ধরলাম মেল গ্যামেট, এটা একটা মেল। এরপরে এই যে ডিম্বকের মধ্যে কি ছিল, এখানে দুটো সাইনার্জির সেল ছিল বা সহকারক কোষ, আর একটা কি ছিল, এগ সেল। তাহলে এটা ধরলাম এগ। তাই এগের সাথে একটা মেল গ্যামেট এসে যুক্ত হয়ে কি তৈরি করছিল, জাইগোট, বা যেটা পরবর্তীতে কি হবে, ভ্রূণ তৈরি হবে, টুয়েন। আরেকটা কি করছে, যে মাঝের যে নির্ণীত নিউক্লিয়াস ছিল এটা কি ছিল, অলরেডি টুয়েন ছিল, তার সাথে আরেকটা এসে যুক্ত হবে মেল গ্যামেট। তাহলে তার সাথে একটা মেল গ্যামেট এসে যুক্ত হচ্ছে, আর একটা এগ থেকে তৈরি হচ্ছে। তাহলে এই মেল গ্যামেটটার সাথে এটা যুক্ত হয়ে কি করছে, এন্ডোস্পার্ম বা শস্য নিউক্লিয়াস তৈরি করে। তাহলে এইগুলো অলরেডি কি ছিল, হ্যাপ্লয়েড প্রকৃতির ছিল, তাহলে এন্ডোস্পার্ম গঠন করছে। এন্ডোস্পার্মের তাহলে প্লয়েডি কত হয়ে যাবে, 3n। তাহলে এই যে এন্ডোস্পার্ম তৈরি হয়ে গেল, এমব্রায়ো ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে যখনই নিষেক সম্পাদিত হয়ে গেল, তারপরে কি হবে, বাকি যে সেলগুলো সহকারী কোষ, প্রতিপাদক কোষ, এগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র থাকছে কোনটা, জাইগোট থাকবে আর এন্ডোস্পার্ম থাকবে। জাইগোটটা ডিভিশনের মাধ্যমে কি করবে, এমব্রায়ো ফর্মেশন করছে বা ভ্রূণ তৈরি করছে। অপরপক্ষে এন্ডোস্পার্মটা ডিভিশনের মাধ্যমে, এন্ডোস্পার্মের যে নিউক্লিয়াসটা 3n নিউক্লিয়াস, এটা কি করবে, ডিভিশন করবে, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করবে, দিয়ে কি করছে, এই যে শস্য নিউক্লিয়াস, যেটা শস্য নিউক্লিয়াসটাই কি করবে, যে নারকেলের যে জলের অংশটা সেটা হচ্ছে কি আদতে হচ্ছে মুক্ত, যে ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে যে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি জলের অংশটা, আর কিছুটা থাকছে। নারকেলের ক্ষেত্রে যদি ধরি মাঝখানটায় কি থাকছে, জলটার বাইরে সাইডের যে হোয়াইট পার্টটা সেটাও কিন্তু হচ্ছে এই শস্য নিউক্লিয়াস। তাহলে শস্য নিউক্লিয়াস ডিভিশনের মাধ্যমে কি করছে, মাঝখানে যেটা জল অংশটা এটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার যে ডিভিশনের মাধ্যমে যত নিউক্লিয়ার গুলো, আর এইগুলো হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম। তাহলে সাদা অংশটা হয়ে যাচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম, বা যেটা কোষীয় অংশটা যেটা আমরা খাচ্ছি নারকেলের যে পার্টটা, সেটা হচ্ছে কি সমস্তটা হচ্ছে কি এন্ডোস্পার্ম থেকে তৈরি হচ্ছে নিষেকের পরবর্তীতে। তাহলে এটাকে বলা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম। আর মাঝখানটা হচ্ছে কি যত এই যে এন্ডোস্পার্ম ডিভিশনের মাধ্যমে যেগুলো হচ্ছে মুক্ত নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে কি মানে কোনো সেল দ্বারা নিউক্লিয়াসটা শুধুমাত্র থাকছে, কোনো সেল তৈরি হচ্ছে না, সেই জায়গাটা হয়ে যাচ্ছে কি ফ্রি নিউক্লিয়াস, সেটা হচ্ছে কি জল অংশটা, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম বলে। তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে এ। নেক্সট কি বলেছে, যে নিউসেলার বহু পুনর্বিচ্ছেদা দেখা। তাহলে নর্মালি আমরা কি দেখছি, যে একটা ভ্রূণে, একটা ডিম্বকের মধ্যে যখনই নিষেক সম্পাদিত হচ্ছে, একটা ভ্রূণ তৈরি হচ্ছে, তাহলে ভ্রূণটার থেকে কি হবে, পরবর্তীতে গিয়ে সেটা পরবর্তীতে এই যে ডিম্বকটা কি হবে, যে সিডে পরিণত হচ্ছে বা বীজে পরিণত হচ্ছে, আর বীজের মধ্যে কি থাকবে, ভ্রূণ গুলো থাকবে। কিছু ক্ষেত্রে দেখা যায় যেরকম এই যে সাইট্রাস জাতীয় যে উদ্ভিদ গুলো আছে, লেবু গাছের ক্ষেত্রে দেখা যায় কি, যে একটা যে ফলটার মধ্যে যে সিডটা, সেটার মধ্যে কি থাকবে, অসংখ্য ভ্রূণ থাকবে। নর্মালি একটা থাকার কথা, কিন্তু এক্ষেত্রে যাবে যে এই যে নিউসেলাস যে সেলগুলো ছিল, নর্মালি কি হচ্ছে, যে জাইগোট থেকে শুধুমাত্র ভ্রূণ তৈরি হয়, কিন্তু এই সমস্ত এই যে নিউসেলার বহুভ্রূণতা যাদের ক্ষেত্রে দেখা যায়, বহুভ্রূণ বীজতা, তাদের ক্ষেত্রে কি দেখা যাবে, ডিম্বকের মধ্যে, ডিম্বকটাই কি হচ্ছে বীজে পরিণত হচ্ছে। তার মানে কি
নিষেকের পরবর্তীতে বীজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে নিউসেলাস যে সেলটা ছিল সেটা কি হচ্ছে ডিভিশনের মাধ্যমে আমাদের ভ্রূণ তৈরি করছে, সেখান থেকে কি হচ্ছে এমব্রায়ো তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে সেটাকে নিউসেলার বহুভ্রূণবীজতা। এটা উদাহরণ মনে রাখতে হবে সাইট্রাস। নেক্সট কি বলেছে যে নিষেক ছাড়া ভ্রূণ উৎপাদনকে বলে। তাহলে নিষেক ছাড়া ভ্রূণ উৎপাদন এটা কি একটা এক্সেপশন। তাহলে সমস্ত ক্ষেত্রে কি হয় যে নিষেকের মাধ্যমে ভ্রূণ উৎপাদিত হচ্ছে, জাইগোট ফর্মেশন হচ্ছে, কিন্তু এই যে পার্থেনোজেনেসিস এই পদ্ধতিটাতে কি হবে, কোনো ফার্টিলাইজেশন হবে না, ডিরেক্টলি যেটা এগ সেলটা ছিল আমরা দেখলাম এগ সেল থেকে এমব্রায়ো তৈরি হয়ে যাচ্ছে। শুধুমাত্র এখানে ফিমেল ফ্লাওয়ারটা থাকলেই হবে, কোনো মেল ফ্লাওয়ারের দরকার নেই। এই সমস্ত ক্ষেত্রে পার্থেনোজেনেসিসের মাধ্যমে কি হবে, এগ সেল থেকে ডিরেক্টলি এমব্রায়ো তৈরি হবে। এই প্রসেসটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়, প্ল্যান্ট কিছু কিছু হচ্ছে, কিন্তু অ্যানিমালদের ক্ষেত্রেও এই ধরনের এই যে পার্থেনোজেনেসিস পদ্ধতিটাও দেখা যায়। যেমন বি একটা মনে রাখতে উদাহরণ, যে হানি বি এর ক্ষেত্রে কিন্তু পার্থেনোজেনেসিস দেখা যায়, যেগুলো হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে, পুরুষ হানি বি যারা আছে, মৌমাছি যারা, পুরুষ মৌমাছিদের ক্ষেত্রে কিন্তু পার্থেনোজেনেসিস দেখা যায়। নেক্সট কি বলেছে যে অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস মানে কি, কোনো প্রকার হচ্ছে যে আমাদের এই যে মিক্সিস মানে কি, যে গ্যামেটের মিলন হচ্ছে, গ্যামেটের মিলন মানে কি মেল গ্যামেটের সাথে এগ সেলটার নিষেক সম্পাদিত হচ্ছে, তার ফলে যে ভ্রূণ তৈরি হচ্ছে। কিন্তু অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে দেখা যাবে কোনো প্রকার এই যে নিষেক সম্পাদিত হবে না। তাছাড়া কি হবে, উইদাউট মিক্সিস, অ্যাপো কথাটার মানে হচ্ছে অ্যাবসেন্ট, তাহলে কোনো প্রকার এই যে গ্যামেটের নিষেক সম্পাদিত হবে না। তাছাড়াও যদি ভ্রূণ তৈরি হয় সেটাকে বলা হচ্ছে, মানে এক্ষেত্রে কি হবে, অ্যাপোমিক্সিসের মাধ্যমে আমাদের যে ডিরেক্টলি আমাদের সিড ফর্মেশন হবে। তাহলে এটার ক্ষেত্রে এই যে তিনটে কিন্তু খুবই গুলিয়ে যায়, অ্যাপোমিক্সিস, পার্থেনোকার্পি এবং পার্থেনোজেনেসিস। অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে নিষেক সম্পাদন ছাড়া যদি বীজ উৎপাদন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস। তাহলে নর্মালি কি হচ্ছে, যে ডিম্বক তৈরি হচ্ছে সেটা কি সিডে ফর্মেশন হচ্ছে, কিন্তু এখানে কি দেখা যাবে যে কোনো প্রকার এই যে ডিম্বকের মধ্যে জাইগোট ফর্মেশন হচ্ছে না, নিষেক সম্পাদিত হচ্ছে না কোনোভাবে, কিন্তু সেটা হচ্ছে সিড তৈরি করে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস। আর এটা হচ্ছে কি পার্থেনোকার্পি মানে কি, নিষেক সম্পাদন ছাড়া যদি ফল উৎপাদন হয়, আর্টিফিশিয়াল ভাবে আমাদের যে বিভিন্ন হরমোনের কাজে লাগিয়ে কি করা হচ্ছে, যে পার্থেনোকার্পির মাধ্যমে কিন্তু বীজহীন ফল উৎপাদন করা হয়, সেটাকে বলা হচ্ছে কি পার্থেনোকার্পি। আর পার্থেনোজেনেসিস হচ্ছে কি যে ভ্রূণ উৎপাদন হবে। এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাপোমিক্সিস মানে মনে রাখতে হবে যে নিষেক সম্পাদন ছাড়া যদি ফলটার মধ্যে যদি আমাদের সিড ফর্মেশন হয়ে যায় সেটাকে বলা হচ্ছে কি অ্যাপোমিক্সিস। নেক্সট কি বলেছে যে বীজহীন কলা উৎপাদন করা যায় কোন পদ্ধতির মাধ্যমে। বীজহীন কলা মানে এটা কি হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি, তাহলে পার্থেনোকার্পির ক্ষেত্রে কোন হরমোনটা মেইনলি আমাদের এই যে অক্সিন হরমোনকে কাজে লাগানো হয় আর্টিফিশিয়াল ভাবে। এই যে সিডলেস ফল বা ফ্রুট উৎপাদনের ক্ষেত্রে কি হবে, পার্থেনোকার্পি পদ্ধতির ক্ষেত্রে অক্সিন এবং জিব্বেরেলিন এই দুটো হরমোনই কিন্তু কাজে লাগে। আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের হেল্পফুল হচ্ছে। তাই যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। 21 নম্বর কোশ্চেনটা দেখে নিই। কি বলেছে যে ডিম্বক, এখানে যে অংশগুলো আছে স্তম্ভ 1 এ কি আছে, আমাদের যে ডিম্বকের বিভিন্ন অংশগুলো দেওয়া আছে, আর স্তম্ভ 2 তে কি আছে, নিষেকের পরবর্তী তার যে গঠনগুলো কিসে পরিবর্তিত হচ্ছে সেটা দেওয়া আছে। প্রথমে বলেছে ডিম্বক, ডিম্বকটা আমাদের কি হচ্ছে নিষেকের পরে সেটা কিসে তৈরি হয়ে যাচ্ছে, বীজে পরিণত হচ্ছে। তাহলে অপশন এ হয়ে যাবে কি 3। ডিম্বক ত্বক বা যেটাকে আমরা বলছি ইন্টেগুমেন্ট, সেটা হয়ে যাবে কি সিডের বাইরের যে লেয়ারটা বীজ ত্বকে পরিণত হবে। নেক্সট হয়ে যাচ্ছে ভ্রূণ পোষক কলা, এটা কি হবে পরিভ্রূণে পরিণত হবে। নেক্সট নির্মিত নিউক্লিয়াস, যেটা আমাদের কি ছিল সেটা শস্য নিউক্লিয়াসে পরিণত হচ্ছিল। তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে, এর 3, বি এর 2, এর 3, বি এর 2, সি এর 4, সি এর 4। তাহলে অপশন সি কারেক্ট হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে কি যে নিষেক পরবর্তী কি স্ট্রাকচার গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে নির্মিত নিউক্লিয়াসটা আমরা আগেই পড়েছিলাম কি শস্যে পরিণত হচ্ছে। তাহলে ডিম্বকটা বীজে হলে ডিম্বাশয়টা ওভারিটা কিছু হবে ফলে পরিণত হচ্ছে, সেম ভাবে প্রত্যেকটা স্ট্রাকচার। নেক্সট কি বলেছে যে তাহলে ডিম্বক ত্বক, ডিম্বক ত্বকটা কিছু হবে বীজ ত্বকে পরিণত হবে। সবসময় মনে রাখতে হবে ডিম্বক ত্বকটা বীজ ত্বকে পরিণত হবে। ফল ত্বকে কোনটা হবে, যেটা ওভারির বাইরের যে কাভারিংটা সেটা কি হবে ফল ত্বকে পরিণত হবে। নেক্সট কি বলেছে যে ফুলের যে অংশ নিষেকের পর পেরিকার্প গঠন করে তা হলো।
তাহলে পেরিকার্প কোনটাকে গঠন করবে, যেটা হচ্ছে আমাদের বাইরের লেয়ারটা যেটা ছিল। পেরিকার্প মানে আমাদের ভ্রূণ পোষক কলাটা, যেটা হচ্ছে পেরিভ্রূণ বললাম, বা আমরা পেরিকার্প লেয়ারটা যেটা, সেটা গঠন করছে কোনটা, ভ্রূণ পোষক কলা। নেক্সট কি বলেছে যে একটি গুপ্তবীজী উদ্ভিদের পাতায় ক্রোমোজোমের সংখ্যা 16 হলে তার শস্যের নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যা কত হবে। তাহলে পাতাটা মানে সেটা হচ্ছে দেহ ক্রোমোজোম, তার মানে কি তার ডিপ্লয়েড 2n সমান যদি 16 হয়, শস্য নিউক্লিয়াস মানে 3n সমান কত হয়ে যাবে, তাহলে 2n সমান যদি 16 হয়, n সমান কত হচ্ছে 8, তাহলে 3n সমান কত হবে 24, অপশন বি কারেক্ট হবে। নেক্সট কি বলেছে, ভ্রূণমূলের আবরণকে কি বলে। তাহলে এই যে নিষেক সম্পাদিত হওয়ার পরে কি দেখা যাবে, যারা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ বা মোনোকটিলিডন্স, তাদের ক্ষেত্রে এই যে দুটো পার্ট তৈরি হয়, এটা যদি বীজ হয় তাহলে একটা কি হবে, ভ্রূণমূল থাকবে, একটা থাকবে ভ্রূণমুকুল। তাহলে এই পার্টটা ধরলাম আমরা ভ্রূণমুকুল, যেটাকে বলা হচ্ছে কোলিওপটাইল। ভ্রূণমুকুলের যেটা কাভারিং, বীজের মধ্যে কি থাকবে, দুটো রিজন, একটা হচ্ছে ভ্রূণমুকুল আর একটা হচ্ছে ভ্রূণমূল। তাহলে ভ্রূণমুকুলের যেটা কাভারিং সেটাকে বলা হচ্ছে কোলিওপটাইল বলা হয়। আর নিচের দিকের অংশ যেখান থেকে মূল তৈরি হবে, সেই ভ্রূণমূলের বাইরের যে কাভারিং সেটাকে বলা হচ্ছে, ভ্রূণমূলের আবরণকে কি বলা হয়, পোলিওরাইজা। তাহলে কোলিওপটাইল মানে হচ্ছে ভ্রূণমুকুলের আবরণী, আর পোলিওরাইজা মানে হচ্ছে কি, পোলিওরাইজা মানে হচ্ছে ভ্রূণমূলের আবরণ। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন হরমোনটি পরাকর্ষণে ব্যবহার করা হয়। তাহলে পরাকর্ষণ বা টিস্যু কালচারের ক্ষেত্রে দুটো হরমোন আমাদের মেনলি কাজে লাগানো হয়, একটা হচ্ছে অক্সিন আর একটা হচ্ছে সাইটোকাইনিন। তাহলে বিভিন্ন যে উদ্ভিদ হরমোনগুলোর মধ্যে অক্সিন সব থেকে গুরুত্বপূর্ণ। অক্সিন আমরা দেখলাম কোথায় লাগছিল, পার্থেনোকার্পির ক্ষেত্রে অক্সিন এবং জিবেরেলিন কাজ করে। পরাকর্ষণ মানে কি টিস্যু কালচারের কোনো একটা, যেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশনটাও এক ধরনের টিস্যু, যেটা আমরা বলছি পরাকর্ষণ বা টিস্যু কালচার মিডিয়াম। সেখানে একটা ছোট পার্ট দিয়ে দিচ্ছি প্ল্যান্ট টিস্যুর, সেটাকে আমরা কি করবো, সে একটা ল্যাবরেটরিক্যাল মিডিয়াম তৈরি করে সেখানের মধ্যে ওই টিস্যুটার গ্রোথ করানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পরাকর্ষণ। সেখানে অক্সিন এবং সাইটোকাইনিন দুটোকে কাজে লাগে। এ এবং বি উভয়ই কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে যদি কোনো উদ্ভিদের মূলাগ্রে ক্রোমোজোম সংখ্যা 42 হয়, তাহলে তার অ্যালিউরন কোষ ক্রোমোজোম সংখ্যা কত হবে। তাহলে মূলাগ্রে মানে এটা কি দেহ কোষ, তার মানে এখানে মূল বলে দিক, পাতা বলে দিক বা কাণ্ড বলে দিক, তার যে কোনো অংশ বলে দিক, সবসময় সেটা কি হবে, ডিপ্লয়েড প্রকৃতি। ডিপ্লয়েড মানে 2n সমান 42। এরপর তার অ্যালিউরন কোষে কত ক্রোমোজোম সংখ্যা বলেছে। অ্যালিউরন কোষ মানে কি, যেটা আমাদের শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্ম তৈরি হচ্ছিল, এই এন্ডোস্পার্ম সেলগুলোই কিন্তু ডিফারেন্সিয়েট করে অ্যালিউরন কোষের লেয়ারটা তৈরি করে। তাহলে এন্ডোস্পার্ম যদি 3n হয়, তাহলে সেটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যখন অ্যালিউরন সেল লেয়ার গুলো তৈরি করছে, তাহলে সেগুলোও কি হবে, অ্যালিউরন সেল গুলো কি হবে 3n। তাহলে এটার ক্ষেত্রে যদি 2n সমান 42 হয়, তাহলে 3n সমান কত হয়ে যাবে, 21 ইন্টু 3 63 হবে। অপশন কোনটা হবে, অপশন এ কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে যে সকল উদ্ভিদ তার সমগ্র জীবন চক্রে একবারই কেবলমাত্র একবার ফুল জন্মায়, তাদেরকে কি বলা হয়। তাহলে তাদেরকে কি বলা হয়, মোনোকার্পিক প্ল্যান্ট। মানে কি একবার যখন ওই উদ্ভিদটা লাগানো হচ্ছে, যেমন কি বছর বছর আমাদের কি করতে হয়, প্রত্যেকটা সিজনে ধান গম এগুলো চাষ করতে হয়, তাহলে একবার লাগানো সেটা একবার মাত্র ফসল দেবে, গিয়ে সেগুলো কি হচ্ছে মারা যাচ্ছে। এবং কিছু প্ল্যান্ট দেখা যায় যেগুলো হচ্ছে কিনা পলিকার্পিক, মানে কি একবার যদি গাছটা লাগিয়ে দেওয়া হয়, বারবার বছর বছর সেটা ফুল দেবে এবং ফল উৎপন্ন হবে ফসল, তাহলে সেগুলোকে বলা হবে কি পলিকার্পিক। যেমন আম গাছ, এটা কি বছর বছর একবার আম গাছ লাগালে সেটা প্রত্যেক বছর অনেক বছর ধরে সেটা ফল দেয়। কিন্তু মোনোকার্পিক প্ল্যান্ট গুলো, সেগুলো একবার যখন প্ল্যান্টেশন করা হচ্ছে, যেমন ধান গাছ একবার লাগালে সেটা ফসল উৎপাদন হয়ে যাওয়ার পরে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আবার ধান গাছ লাগাতে হয় পরের বছর। এই ধরনের প্ল্যান্ট গুলোকে বলা হচ্ছে কি মোনোকার্পিক। তাহলে মোনোকার্পিকের উদাহরণ কি, ধান গম এগুলো সমস্ত কি হবে, মোনোকার্পিক। নেক্সট কি বলেছে যে কোনো উভয় লিঙ্গ ফুলে গর্ভকেশর এবং পুংকেশরের পূর্বে পরিণতি প্রাপ্ত হলে তাকে বলে। তাহলে এই যে যেগুলো আমরা বললাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আছে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে গর্ভকেশর এবং পুংকেশর দুটোই প্রেজেন্ট থাকছে। গর্ভকেশরও আছে, পুংকেশরও আছে। দেখা গেল কি যে কিছু কিছু মানে এটার মধ্যে গর্ভকেশর এবং পুংকেশর দুটোই আছে, কিন্তু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে পুংকেশরটা আগে পরিণতি প্রাপ্ত পাচ্ছে, গর্ভকেশরটা পরে পরিণত হচ্ছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে অটোগ্যামি হওয়ার চান্স কিন্তু পসিবল না। তাহলে যখন দেখা গেল যে পুংকেশরটা পরিণত হয়ে গেছে, তখনও যদি গর্ভকেশর
বা গর্ভকেশর যদি পরিণতি প্রাপ্ত না হয় তাহলে সেখানে কিন্তু আমাদের যে স্বপরাগযোগ কিন্তু পসিবল হবে না। এটাও কিন্তু আমাদের স্বপরাগযোগ না হওয়ার একটা কারণ। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলো সেক্ষেত্রে একটাই মাত্র কারণ যে ফ্লাওয়ারটা বাইসেক্সুয়াল, কিন্তু সেক্ষেত্রে স্বপরাগযোগ হচ্ছে না। কারণ কি, যদি এই যে দুটো পুংকেশর এবং গর্ভকেশর চক্র যদি একই টাইমে পরিণতি প্রাপ্ত না হয়, তাহলে সেক্ষেত্রে যদি পুংকেশর আগে পরিণতি পায় তাকে বলা হচ্ছে প্রোটো অ্যান্ড্রি, আর যদি গর্ভকেশর আগে পরিণত হয় তাকে বলা হয় প্রোটোগাইনি। প্রোটো কথাটার মানে হচ্ছে কি প্রথমে বা আগে, আর অ্যান্ড্রি এটা কোথা থেকে আসছে, অ্যান্ড্রোসিয়াম থেকে। অ্যান্ড্রোসিয়াম থেকে অ্যান্ড্রি মানে কি, যে মেল রিপ্রোডাক্টিভ যে স্ট্রাকচার পুংকেশর চক্র যদি আগে পরিণতি প্রাপ্ত পায় তাকে বলা হচ্ছে প্রোটো অ্যান্ড্রি বা প্রোট্যান্ড্রি, এবং যদি গর্ভকেশর চক্র বা যেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আগে যদি পরিণতি প্রাপ্ত পায় তাকে বলা হচ্ছে প্রোটোগাইনি। নেক্সট কি বলেছে যে জরায়ুজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গম মানে কি, যখন ফলের মধ্যে থাকছে তখনই কি হচ্ছে, মানে গাছের মধ্যে যখন ফলটা থাকছে তখনই যে বীজগুলো আছে তাদের অঙ্কুরোদ্গম হয়ে যাচ্ছে। এটা কোথায় দেখা যায়, বিভিন্ন যে ম্যানগ্রোভ উদ্ভিদ গুলোর ক্ষেত্রে, মানে সমুদ্রে যেগুলো জলাভূমি জায়গায় নোনা জলে যে সমস্ত প্ল্যান্ট গুলো জন্মায় তাদের ক্ষেত্রে যখন যদি সেটা ফলটা মাটির মধ্যে পড়ে তাহলে যে লবণাক্ত মাটিতে তারা অঙ্কুরোদ্গম করতে পারবে না, তাদের জন্য এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক। তারা কি হবে, যখন গাছের মধ্যে উদ্ভিদের মধ্যেই থাকছে ফলের মধ্যে কি করবে, বীজগুলো অঙ্কুরোদ্গম বা সিড জার্মিনেশন হয়ে যাবে। তাহলে এই ম্যানগ্রোভস এর একটা উদাহরণ হবে কি, রাইজোফোরা। তাহলে জরায়ুজ অঙ্কুরোদ্গম বললে কিন্তু এটা কোশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে রাইজোফোরার ক্ষেত্রে কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম বা যেটাকে বলা হচ্ছে ভিভিপেরাস সিড জার্মিনেশন কিন্তু দেখা যায়। নেক্সট এরপরে আমরা ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো দেখে নেব। বলেছে যে কোনগুলি ডিম্বকের অংশ, তাহলে ডিম্বকের অংশ কোনটা কোনটা হবে, ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী মানে যেটা হচ্ছে যে ডিম্বকটাকে আমরা বলছি কি ভ্রূণস্থলী, কারণ কি ডিম্বকের মধ্যে কি হচ্ছে, ভ্রূণ তৈরি হচ্ছে, তাহলে ডিম্বকটাকেই বলা হচ্ছে কি ভ্রূণস্থলী। তাহলে অপশন এ কারেক্ট হবে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র কাকে বলা হচ্ছে, যে উপরের দিকে যে সহকারী কোষ সাইনার্জিস, সহকারী কোষ দুটো সহকারী কোষ এবং যে এগ সেল দুটোকে একসাথে বলা হয় কি গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। এবং প্রতিপাদক কোষ এগুলো সমস্ত কোথায় থাকছে, ডিম্বকের মধ্যে থাকছে। রেণুরন্ধ্র এটা কোথায় থাকবে, আমাদের যে পোলেন গ্রেনের মধ্যে জাম পোর যেটাকে বলা হচ্ছে রেণুরন্ধ্র বা জাম পোর, এটা কোথায় থাকছে আমাদের পোলেন গ্রেনের ক্ষেত্রে। তাহলে এটা ডিম্বকের অংশ নয়। অপশন কোনটা কোনটা কারেক্ট হবে, এ, বি এবং সি। নেক্সট কি বলেছে যে বায়ু পরাগী ফুল হলো অ্যানিমোফিলাস, যেগুলো হচ্ছে যে বাতাসের মাধ্যমে যাদের পরাগযোগ সম্পন্ন হচ্ছিল, সেটা কোন ফুলের ক্ষেত্রে দেখা যাবে, যে ভুট্টা এবং ধান। তাহলে ধানের যে ফ্লাওয়ার গুলো দেখা যায় তাদের যে পরাগরেণু গুলো কিন্তু ওরকমই সূক্ষ্ম হয়, খুবই হালকা, যাতে বাতাসের মাধ্যমে ভেসে যেতে পারে, যেটা আমরা আগেই কোশ্চেন দেখেছিলাম বায়ু পরাগী ফুলের ক্যারেক্টারিস্টিক। ধান, ভুট্টা এবং হচ্ছে কি বিভিন্ন যেগুলো হচ্ছে আমাদের যে ঘাস জাতীয় উদ্ভিদ গুলো আছে অর্কিড, তাদের ক্ষেত্রে কি দেখা যাবে বায়ু পরাগী কিন্তু হয়। তাহলে অপশন বি আর সি। জবা এটা কিসের মাধ্যমে, ইনসেক্টস এর মাধ্যমে হয়। অ্যান্টোমোফিলি এগুলো সব অ্যান্টোমোফিলাস ইনসেক্টস এর মাধ্যমে, ধুতরাও সাধারণত ইনসেক্টস এর মাধ্যমে হয়। নেক্সট কি বলেছে যে জলের সাহায্যে পরাগযোগ ঘটে। তাহলে জলের সাহায্যে পরাগযোগ ঘটে মানে কি, যারা জলাভূমিতে আছে বা জলের মধ্যে বেড়ে উঠছে সমস্ত কিন্তু ফুলের ক্ষেত্রে যে জলের মাধ্যমে পরাগযোগ হবে এমনটা নয়। তাহলে এটা যদি একটা জলাশয় হয় তাহলে তার যে ফিমেল মেল ফ্লাওয়ারটা সবসময় কি হবে, জলের তলে যদি সেটা জন্মায় তাহলে কিন্তু সেটা জলের মাধ্যমে পরাগযোগ হবে। যেমন এই যে পাতা শ্যাওলা এবং পাতা ঝাঁঝি, এদের ক্ষেত্রে কি দেখা যায়, যেটা মেল ফ্লাওয়ারটা আছে তারা কি এরকম জলের মধ্যে থাকছে, সাবমার্জড হয়ে থাকছে, তার জন্য তাদের যে পরাগরেণুগুলো তৈরি হচ্ছে তারা কি জলের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেটা ফিমেল ফ্লাওয়ারের কাছে। শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই যে ভ্যালিসনেরিয়া বলা, হাইড্রিল্লা, জর্সেরা এবং ভ্যালিসনেরিয়া, পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, এদের ক্ষেত্রে কিন্তু জলের মাধ্যমে পরাগযোগ ঘটে। কিন্তু এই যে পদ্ম এবং শালুক এগুলো কি হয়, যে এই যে জলাশয় তার উপরের অংশে ফুটছে ফুলটা, তাদের যে উপরের পাটটা কি থাকছে, জলের উপরে থাকছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু পরাগযোগ জলের মাধ্যমে হয় না। সেটা মেনলি হচ্ছে কি ইনসেক্টস এর মাধ্যমে হতে পারে বা বাতাসের মাধ্যমে হচ্ছে। তাহলে শালুক এবং পদ্ম এটা কিন্তু কখনোই জলের মাধ্যমে পরাগযোগ ঘটে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ভুল হয়। তাহলে যে সমস্ত ফুলগুলো জলাশয়ের উপরের পাটে জন্মাবে তাদের ক্ষেত্রে কিন্তু জলের মাধ্যমে পরাগযোগ হবে না।
নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন উদ্ভিদে দ্বিনিষেক সম্পন্ন হয়। তাহলে দ্বিনিষেক সব বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু যে যৌন জননের যে পদ্ধতিতে দ্বিনিষেক সম্পাদিত হবে, সেটা ভুট্টা, ধান, রেডি এই সমস্ত গুলোর ক্ষেত্রেই কিন্তু আমাদের দ্বিনিষেক সম্পাদিত হবে। শুধুমাত্র ক্যাস্টরের ক্ষেত্রে কিন্তু এখানে যে দ্বিনিষেক সম্পাদিত হয় না। তাহলে অপশন এখানে কি হবে, এ, সি এবং ডি। নেক্সট কি বলেছে যে ভেজিটেটিভ পার্থেনোকার্পি কাকে বলা হয়। ভেজিটেটিভ পার্থেনোকার্পি মানে কি, এগুলোকে আর্টিফিশিয়াল ভাবে যে কোনো আমরা বিভিন্ন হরমোন যে অক্সিন জিব্রেলিনের প্রয়োগের মাধ্যমে এই পার্থেনোকার্পি বা এই ফলগুলো কিন্তু উৎপাদন করা হয় না। এগুলো প্রকৃতিতে ন্যাচারালি আমাদের যে বীজহীন কিছু ফল আছে, যে ফলগুলো বীজহীন তৈরি হয় ন্যাচারালি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ পার্থেনোকার্পি। যেমন হবে কি নাশপাতি এবং ডুমুর, এদের ক্ষেত্রে কিন্তু কোনো যে ফলটার মধ্যে বীজ উৎপন্ন হয় না, তাই এদেরকে বলা হয় কি ভেজিটেটিভ পার্থেনোকার্পি। অপশন এ এবং বি। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কাদের ক্ষেত্রে অ্যাডভেন্টেটিভ অ্যাপোমিক্সিস দেখা যায়। তাহলে অ্যাডভেন্টেটিভ অ্যাপোমিক্সিস এর ক্ষেত্রে কি হবে, অ্যাপোমিক্সিস বললাম কি যে কোনো যে মেল এবং ফিমেল গ্যামেট মানে এগের সাথে যে মেল গ্যামেটস গুলো ছিল সেগুলো মিলিত হচ্ছে না, অন্য কোনো সেল থেকে জাইগোট ফর্মেশন ছাড়াই কিন্তু ভ্রূণ উৎপন্ন হচ্ছে বা যে সিড ফর্মেশন হচ্ছে, সেটা কিসের মাধ্যমে, যে বিভিন্ন যে নিউসেলার সেলগুলো ছিল, নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা এবং হচ্ছে যে ডিম্বক ত্বক বা ইন্টেগুমেন্টস, এই সমস্ত সেলগুলো যদি ডিভিশন করে যে এই সমস্ত সেলগুলো যদি ডিভিশনের মাধ্যমে এমব্রায়ো ফর্মেশন বা ভ্রূণ তৈরি করে, তাকে বলা হচ্ছে অ্যাডভেন্টেটিভ অ্যাপোমিক্সিস। তাহলে নর্মালি যে যেখান থেকে মানে ভ্রূণ তৈরি হচ্ছে কোথা থেকে, যে জাইগোট ফর্মেশন হচ্ছে এগ এবং মেল গ্যামেটের মিলনের দ্বারা বা নিষেক সম্পাদনের মাধ্যমে, কিন্তু এই অ্যাডভেন্টেটিভ অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে হবে অন্যান্য যে কোনো সেল যেমন ভ্রূণ পোষক কলা বা ডিম্বক ত্বকের, এইগুলো যদি ডিভিশনের মাধ্যমে জাইগোট ফর্মেশন করে তাকে বলা হচ্ছে অ্যাডভেন্টেটিভ অ্যাপোমিক্সিস। এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে, একটা হচ্ছে যে লেবু এবং ফনিমনসা, সাইট্রাস এবং এই যে ফনিমনসা কি বলে ওপানসিয়া, ওপানসিয়ার ক্ষেত্রেও কিন্তু অ্যাডভেন্টেটিভ অ্যাপোমিক্সিস দেখা যায়। অপশন এ এবং সি। এই কোশ্চেন গুলো আজকে এই চ্যাপ্টারের সবগুলো কমপ্লিট হলো। আশা করছি তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে গেছে। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী ভিডিওতে তাহলে আমরা পরের একটা চ্যাপ্টারের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব।